Rules of inferences. কেউ ক্লাস রেকর্ড করতেছেন? জি স্যার, করতেছি। আচ্ছা, ঠিক আছে। আপনারা একটু আমাকে ওই রেকর্ডিং এর এটা প্রোভাইড করেন, হ্যাঁ? আমিও জি স্যার, করতেছি, অবশ্যই। তারা একটু প্রোভাইড করেন। যেটা বলতেছিলাম আমাদের আজকের টপিক হচ্ছে রুলস অফ ইনফারেন্সেস। রুলস অফ ইনফারেন্সেস আমরা আসলে কাজটা কি করব? আমাদের কাজ হচ্ছে মূলত এরকম। এটা একটা স্যাম্পল কোয়েশ্চেন। হুম? If Superman were able and willing to prevent evil, then he would so. বোঝা গেছে? যদি সুপারম্যানের সামর্থ্য থাকতো, ইচ্ছা থাকতো তাহলে সে কি করতো? সামর্থ্য থাকতো কিসের জন্য? অন্যায় প্রতিরোধ করার জন্য। তাহলে সে তা করতো। কি করতো? যদি সুপারম্যানের সামর্থ্য এবং ইচ্ছা থাকতো তা অন্যায় প্রতিরোধ করার তাহলে সে তা করতো। কি করতো? অন্যায় প্রতিরোধ করতো। অন্যায় প্রতিরোধ তার মানে করতো। সে অন্যায় প্রতিরোধ করতো। হ্যাঁ? If Superman were unable to prevent evil, then he would be impotent. যদি সে আ এটা প্রতিরোধ করতে অসমর্থ হয় তাহলে তাকে আমরা বলতাম impotent. If he were unwilling to prevent evil, যদি তার ইচ্ছাই না থাকতো তাহলে আমরা তাকে বলতাম malevolent. Superman does not prevent evil. সুপারম্যান কোন অন্যায় প্রতিরোধ করে না। If Superman exists, যদি সুপারম্যান exist করে, he is neither impotent nor malevolent. যদি সে exist করে তাহলে সে impotent ও না, malevolent ও না। Therefore, Superman does not exist. সুতরাং সুপারম্যান এক্সিস্ট করে না। এইরকম একটা সেন্টেন্স প্যারাগ্রাফের মধ্যে দেওয়া আছে। কোশ্চেন হচ্ছে ইজ দিস আর্গুমেন্ট ভ্যালিড? কোশ্চেনটা কি? কোশ্চেন হচ্ছে আর্গুমেন্টটা কি ভ্যালিড? এখন কথা হচ্ছে আর্গুমেন্ট কি জিনিস এবং ভ্যালিড কি জিনিস? বা ভ্যালিডিটি আমরা কিভাবে চেক করব? এই হচ্ছে আমাদের সামনের ইস্যু বলতে পারেন। যে এইটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। এখন যদি একটু চিন্তা করেন যে এই যে সেন্টেন্সটা বা প্যারাগ্রাফটা যেগুলো নিয়ে আমরা কথা বলতেছি, এইখানে ক্লিয়ারলি ২ টা পার্ট আছে। পার্ট গুলো কি? একটা পার্ট হচ্ছে এই যে শেষের অংশটা therefore Superman does not exist. এই অংশটা যদি আমরা বাদ দেই, হ্যাঁ? এই অংশটা যদি বাদ দেই বা যদি চিন্তা করি যে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, এইখানে যে অংশটা আছে এইটা কি? কাইন্ড অফ উপরে যা আছে তার কনক্লুশন হিসেবে বলা হইছে। উপরে কোনো কিছু নিয়ে আলোচনা করা হইছে, তার শেষে এটাকে একটা কনক্লুশন টানা হইছে, তাই না? জি স্যার। তো এই যে অংশগুলো উপরে আলোচনা করা হইছে, আমরা এইগুলোকে বলতেছি এটা কি? এগুলো হচ্ছে প্রিমিসিস। কি বলছি? প্রিমিসিভ। প্রিমিসিস। স্যার, আজকের টপিকটার নাম আরেকবার একটু বলা যাবে? রুলস অফ ইনফারেন্সেস। এই হচ্ছে কি আমাদের? প্রিমিসিস। তাহলে এই প্যারাগ্রাফটার মধ্যে আমরা ২ টা পার্ট দেখতে পাচ্ছি। একটা কি? একটা হচ্ছে প্রিমিসিস, প্রিমিসিস আরেকটা কি? কনক্লুশন। ওকে। কনক্লুশন তো একটা স্টেটমেন্ট। আমরা বুঝতে পারতেছি। প্রিমিসিস কি জিনিস? প্রিমিসিস বানানটা মনে হয় আমি একটু ভুল লিখলাম। প্রিম এম-আই-এস-ই-এস প্রিমিসেস। স্পেলিংটা মিস্টেক হইছে। প্রিমিসেস। ওকে? এটা হচ্ছে প্রিমিসিস, এটা হচ্ছে কনক্লুশন। তো কনক্লুশন একটা স্টেটমেন্ট এটা আমরা দেখতেই পাচ্ছি, তাই না? জি স্যার। এখন তাহলে প্রেমিসেসটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? তো প্রেমিসেস এর মধ্যে কি আছে? যদি আমরা একটু খেয়াল করি, উদ্দীপক কি জিনিস? আচ্ছা যাক উদ্দীপক আমরা
বুঝতে পারছি আপনারা স্কুলে যেগুলো পড়ছেন, এই পুরোটাই উদ্দীপক, হ্যাঁ? আমরা এই প্রেমিসিসটাকে ফার্দার আসলে আরো ভাঙতে যাচ্ছি। আমি যদি ভাঙি তাহলে এইটা কি? দেখব যে এই ফুল এটা হচ্ছে এইটা একটা প্রপোজিশন, তাই না? এই যে সো পর্যন্ত এটা একটা প্রপোজিশন না? জি স্যার। Again, এই যে if Superman were unable to prevent evil then he would be important. এটা একটা premises. If he were unwilling to prevent evil then he would be malevolent. এটা একটা premises. Superman does not prevent sorry premises বলতেছি। এটা একটা proposition. Superman does not prevent evil. এটা একটা proposition. If Superman exists he is neither important nor malevolent. এগুলো সবই কি? প্রপোজিশন স্যার। প্রপোজিশন একটা। প্রপোজিশন। তাহলে আমি প্রেমিসিস কি দেখতে পাচ্ছি যে কতগুলো প্রপোজিশনের একসাথে কালেক্ট করা আছে এখানে। এবং আমাদের যে কনক্লুশনটা, এই কনক্লুশনটা কি ওই প্রেমিসিস এর সাথে কানেক্টেড নাকি এটা থেকে বাদ দিয়ে আকাশ থেকে কিছু একটা বলা হইছে? না, এটার সাথে কানেক্টেড। মেসেজের সাথে কানেক্টেড কানেক্টেড স্যার। এটার সাথে অবশ্যই কানেক্টেড। ওকে? তাহলে এখন আমরা আরেকটা জিনিস যদি আরো ফার্দার ডিগ ডাউন করার চেষ্টা করি যে এই যেহেতু বলতেছে এখানে কতগুলো আ প্রপোজিশন আছে। কতগুলো প্রপোজিশন আছে সেগুলি কি আমরা ফিগার আউট করতে পারবো? লেটস সে জি। গুনতে হবে। বলেন ১ম প্রপোজিশন কোনটা? If Superman কোনটা were এটা একটা able and ইফ willing to সুপারম্যান prevent ইফ evil. সুপারম্যান যদি বলেন, ইফ দিয়ে যদি বলেন তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড প্রপোজিশন এ চলে যাচ্ছেন। আমি কতগুলো সিম্পল প্রপোজিশন আছে সেটা জানতে চাই। সিম্পল প্রপোজিশন। উড বি সো। এটা কি পসিবল স্যার? ই কুড বি সো, সো মানে কি? মানে সে চাইলে পারবে এরকম টাইপের বোঝাচ্ছে। না, এখানে হি উড সো সে করতো বুঝাচ্ছে। কি করতো? এটা কিন্তু জিজ্ঞেস করছিলাম। আচ্ছা। Were So able and Superman does willing. not prevent evil এই একটাই তো না, সিম্পল। আরো আছে। সুপারম্যান ওয়্যার এবল। এই যে এবল কথাটা, এবল আসলে কি ইন্ডিকেট করে? মানে সে করতে পারবে। কি করতে পারবে? মানে ইভিলকে প্রিভেন্ট প্রিভেন্ট করতে ইভিল পারবে। স্যার। গুড। তার মানে লেটস সে আমরা একটা প্রপোজিশন ধরলাম W, হ্যাঁ? W যেহেতু প্রপোজিশন আমরা ছোট হাতে ধরতেছি। W কি? সুপারম্যান ইজ এবল টু প্রিভেন্ট ইভিল। ঠিক আছে? জি স্যার। দেন আরেকটা কেস কি হইতে পারে? উইলিং বলা আছে। উইলিং টু প্রিভেন্ট ইভিল। যদি এখানে এবল নিয়ে আমরা কথা বলি, লেটস সে এবল নিয়ে কথা বলছি। আচ্ছা আমরা এটাকে তাহলে যেহেতু এবলটাকে আমরা হাইলাইটস করছি, এটাকে আমরা A দিলাম। A ফর এবল। তাহলে আমরা এভাবে উইলিং টাকে দেখাইতে পারি যে তার এই কি বলে ইভিল প্রিভেন্ট করার ইচ্ছা আছে কিনা। ধরেন ওটাকে আমরা W বললাম। W মানে কি? W মানে আমরা বলতেছি হ্যাঁ, সুপারম্যান ইজ উইলিং টু প্রিভেন্ট ইভিল। ঠিক আছে? জি স্যার। এটা বললাম হচ্ছে সুপারম্যান ইজ উইলিং টু প্রিভেন্ট ইভিল। উইলিং টু প্রিভেন্ট ইভিল। দেন ওই সেন্টেন্সে এটা কিন্তু ইফ দেন কেস, তাই না? ইফ আছে, দেন আছে। তাহলে দেন কি বুঝাচ্ছে? এখানে তো দেন আছে। দেন দ্বারা কি বুঝাচ্ছে? কিন্তু সে তো অবশ্যই। মানে দেন এর পরে কনক্লুশন থাকে। আমরা জানি প্রপোজিশনে কন্ডিশনাল স্টেটমেন্টে বা কন্ডিশনাল প্রপোজিশনে কি হয়? হাইপোথিসিস থাকে, কনক্লুশন থাকে। এখন হাইপোথিসিস হচ্ছে ইফ সুপারম্যান আর এবল এন্ড উইলিং টু প্রিভেন্ট ইভিল দেন হি উড সো। তাহলে এটা এই যে কনক্লুশন, এই কনক্লুশনও তো একটা প্রপোজিশন। এটা কি? এই সোটা কি মিন করতেছে? He would prevent evil. গুড, সে প্রিভেন্ট করতো, তাই না?
তাহলে এইটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে পি। লেটস সে পি দ্বারা আমরা কি বুঝাচ্ছি? পি দ্বারা আমরা বুঝাচ্ছি সুপারম্যান প্রিভেন্ট ইভিল। সুপারম্যান প্রিভেন্ট ইভিল। ওকে? গেল এটা। নেক্সট পি ফর প্রিভেন্ট। নেক্সট আমরা কি করতে যাচ্ছি? পরের সেন্টেন্সটাতে যদি আসি, কি বলেছে? সুপারম্যান ওয়ার আনএবল। আনএবল মানে কি? এটা তো এবল এর নেগেটিভ, তাই না? জি আমরা স্যার। যখন বলছি সুপারম্যান ইজ এবল টু প্রিভেন্ট ইভিল, তাহলে এইটাকে নট করলে এটা হয়ে যাবে। আনএবল এর এটা হয়ে যাবে। ওকে, তার মানে এইটা আমার আছে। দেন হি উড বি ইম্পোর্টেন্ট। আচ্ছা, নতুন একটা কেস আসছে। আই সুপারম্যান ইজ ইম্পোর্টেন্ট। ইম্পোর্টেন্ট মানে কি? সমর্থ যে কাজটা করতে পারতেছে না। দেন পরেরটা কি আছে? ইফ ইউ আর আনউইলিং টু প্রিভেন্ট ইভিল। আনউইলিং টু প্রিভেন্ট ইভিল, এটাও কিন্তু আমরা উপরে উইলিং এর কথা বলছি। আনউইলিং মানে উইলিং এর নট করলে আনউইলিং হয়ে যাচ্ছে। মানে এটাও আমার অলরেডি লিস্টে আছে। দেন হি উড বি ম্যালভোলেন্ট। নতুন একটা কেস আসছে, ম্যালভোলেন্ট। Man is malevolent. ওকে, দিল। নেক্সট আমরা কি বলতেছি? সুপারম্যান ডাজ নট প্রিভেন্ট ইভিল। স্যার বলেন। স্যার ম্যালভোলেন্টের অর্থ কি স্যার? কপট। কপট, কপট বোঝেন? ওই যে মানে মনে একটা, মুখে একটা, চালাক টাইপের বোঝায়। হ্যাঁ? মানে একটু মানে যে এরকমই আর কি। ফ্রড, ঠক, যাই বলেন আচ্ছা আর আচ্ছা। কি। জি স্যার। তো এখন এটা হচ্ছে ম্যালভোলেন্ট। আচ্ছা, ম্যালভোলেন্ট বললাম, তাহলে এখন আমাদের নেক্সট আর বাকি রইল কি? সুপারম্যান ডাজ নট প্রিভেন্ট ইভিল। আমরা তো ওই যে পি ফর প্রিভেন্ট বলছি, তাহলে এটা নট করলেই হয়ে যাবে। ইফ সুপারম্যান এক্সিস্ট, আচ্ছা এখন ওটা নতুন কেস আসছে। সুপারম্যান এক্সিস্ট হাইপোথিসিসে, হ্যাঁ? সুপারম্যান এক্সিস্ট, হি ইজ নেদার ইম্পোর্টেন্ট নর ম্যালভোলেন্ট। আচ্ছা, ওইটা অন্য বিষয়। এই ইম্পোর্টেন্ট ম্যালভোলেন্ট অলরেডি আমাদের আছে, কিন্তু এক্সিস্ট এর কথাটা নাই। ধরেন আমাদের লেকচার স্লাইডে এক্সিস্ট বোঝানোর জন্য তারা এক্স ব্যবহার করছে। আমরা চাইলে ইও লিখতে পারি। মানে আমি যেটা করছি, প্রত্যেকটা কিওয়ার্ডের ফার্স্ট লেটার গুলোকে নিছি। সেইভাবেও করতে পারি। আমরা লেকচার স্লাইডে যেহেতু এক্স আছে, ধরেন এক্স ধরে করলাম, যাতে আমাদের বুঝতে, পরবর্তীতে যখন আমরা পড়তে যাব, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। বাট চাইলে আপনারা আপনাদের মতো করে অন্য কোনো কিছু নিতেই পারেন। এটা এক্সিস্ট মানে এক্স ই নিতে হবে, এমন কোনো কথা নেই। সুপারম্যান এক্সিস্ট। সুপারম্যান এক্সিস্ট। ঠিক আছে? আমার এইখানে কিওয়ার্ডটা হচ্ছে এক্সিস্ট। ঠিক আছে? তাহলে এখানে কয়টা প্রপোজিশন হইছে? সিম্পল প্রপোজিশন হইছে ৬ টা। ৬টা। এই সিম্পল প্রপোজিশন গুলো দিয়ে আমাদের সমস্ত প্রিমিসিস গুলো তৈরি হইছে। এবং এই প্রিমিসিস গুলোর উপরে বেস করে আমার কনক্লুশন তৈরি হইছে। কিন্তু আমাদের আসলে দেখার বিষয় কি? আমরা দেখতে চাচ্ছি আর্গুমেন্ট কি জিনিস এবং ভ্যালিড বলতে কি বুঝায়? আমরা কিন্তু এখনো সেখানে যাইনি। গেছি? স্যার। আচ্ছা, এখন আমরা ওই টার্ম ২ টাতে যাই। আর্গুমেন্ট বলতে বোঝায় এইরকম কতগুলো প্রিমিসিস ফলোড বাই এ কনক্লুশন। প্রিমিসিস থাকবে এবং তারপর একটা কনক্লুশন থাকবে। এটাকে আমরা কি বলবো? আর্গুমেন্ট বলবো। স্যার, বলেন? স্যার কতগুলো প্রপোজিশন ফলোড বাই কনক্লুশন। হ্যাঁ। আমি ফরমাল ডেফিনিশন, ইংলিশের ডেফিনিশন যেটা আছে সেটা দেখাচ্ছি। আমি বোঝানোর জন্য বললাম যে কিছু এরকম প্রেমিসিস থাকবে, প্রপোজিশন না, আমরা ঠিক বলবো প্রেমিসিস। কারণ প্রপোজিশন গুলো তো প্রেমিসিস ফর্ম করবে, তাই না? কতগুলো প্রেমিসিস থাকবে এবং এই প্রেমিসিস গুলোকে একটা কনক্লুশন ফলো করবে। ঠিক আছে?
পুরো প্রপোজিশন মিলে একটা প্রিমিসিস গঠন করছে, বিষয়টা এরকম না? হ্যাঁ, এটা তো একটা স্টেটমেন্টও প্রেমিসিস হইতে পারে। মানে একটা সিম্পল প্রপোজিশনও প্রেমিসিস হইতে পারে। বিষয়টা এমন না যে এটার জন্য সবসময় আমার অনেকগুলো প্রপোজিশন লাগবেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু প্রেমিসিস থাকবে এবং প্রেমিসিসকে ফলো করে বা প্রেমিসিসের উপরে বেস করে একটা কনক্লুশন থাকবে। এখন আমরা আর্গুমেন্ট বুঝলাম যে এরকম যদি হয় এটা হচ্ছে আর্গুমেন্ট। তাহলে ভ্যালিড কি? ভ্যালিডে বলা হয়েছে যে যদি এই ট্রুথ ভ্যালু অফ দ্য কনক্লুশন ফলোস দ্য ট্রুথ ভ্যালু অফ দ্য প্রেমিসিস তাহলে আমরা এটাকে বলবো ভ্যালিড। এই মানে জায়গাটা আমরা যেমন ইকুইভ্যালেন্ট কিনা সেটা চেক করছি সেভাবেই। কাইন্ড অফ অনেকটা ওইরকম হবে। ইকুইভ্যালেন্ট এর ওখানে আমরা যেরকম রুল ব্যবহার করছি। আচ্ছা ইকুইভ্যালেন্ট এর কথা একটা ভালো জিনিস মনে করছেন। আমাদের ইকুইভ্যালেন্ট এর কিছু জিনিস একটু প্র্যাকটিস করতে হবে। হুম। ইকুইভ্যালেন্স এ আমরা ট্রুথ টেবিল দিয়ে কাজ করছিলাম। ইকুইভ্যালেন্স এর যে রুলস যেগুলো তৈরি করছিলাম সেইটা মনে হয় রুলস দিয়ে মনে হয় আমরা প্র্যাকটিস করিনি। আমাদের ওটা একটু প্র্যাকটিস করতে হবে। এই সিয়াররা একটু মনে করায়েন এটা আমাকে, হ্যাঁ? আচ্ছা। তো এখন ভ্যালিড কখন হবে এটা আরেকবার একটু বলেন। ভ্যালিড হচ্ছে যদি কনক্লুশন এর ট্রুথ ভ্যালু প্রিমিসিস এর ট্রুথ ভ্যালু কে ফলো করে। আচ্ছা তো এই কথাটা তো আসলে বোঝা যাচ্ছে না যে কখন ফলো করতেছে, কখন ফলো করতেছে না। এটা আমরা বুঝবো কিভাবে? যে সে ফলো করতেছে কি করতেছে না। তো আমাদের আলোচনা আজকে এইখানেই। আমরা কিভাবে বুঝবো এটা ফলো হচ্ছে কি হচ্ছে না। ওকে আসেন আমরা একটু লেকচার স্লাইডে যাই। ফরমাল কিছু ডেফিনিশন যে আর্গুমেন্ট বলতে আমরা কি বুঝাই? By an argument we mean a sequence of statement that ends with a conclusion. এই যে স্টেটমেন্ট, হ্যাঁ, কতগুলো স্টেটমেন্ট থাকবে এবং সেটা কি হবে? কনক্লুশন দ্বারা শেষ হবে। এই স্টেটমেন্ট গুলোকে আমরা কি বলছি? প্রেমিসিস বলছি। আর্গুমেন্ট। না, না। স্টেটমেন্ট উইথ কনক্লুশন এইটা একসাথে হচ্ছে আর্গুমেন্ট। শুধু শুধু স্টেটমেন্টকে প্রিমিসিস বলা হচ্ছে। না, না। দ্যাট মিনস এটা যদি এই কনক্লুশন ছাড়া হয় সে আর্গুমেন্ট হবে না। এই কনক্লুশন ছাড়া বাকিগুলো তো স্টেটমেন্ট। স্টেটমেন্ট না? জি স্যার। তখন কি সে আর্গুমেন্ট হয়ে যাবে? স্যার এটা একটু না। আরেকবার ক্লিয়ার করেন তো স্যার, ওই স্লাইড থেকে স্যার। Sequence of statements that ends with a conclusion. কতগুলো স্টেটমেন্ট থাকবে যাদের শেষে কি থাকবে? একটা কনক্লুশন থাকবে। বুঝতে পারছেন? কনক্লুশন কি জিনিস? The last স্যার statement of the argument. সিকোয়েন্স অফ স্টেটমেন্ট স্যার, এখানে স্যার মানে দুইটা সেন্টেন্স নিয়ে না আমরা কাজ করি সবসময়। ইফ দেন ওখানে তো হচ্ছে লাস্টে একটা কনক্লুশন থাকেই। তাহলে সিকোয়েন্স অফ স্টেটমেন্টস বলতে If then ছাড়া কি স্টেটমেন্ট হইতে পারে না? জি স্যার হইতে পারে স্যার, কিন্তু তাহলে মানে বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা মানে দুইটা সেন্টেন্স নিয়ে কাজ করি। এখানে কি স্যার আপনার মনে করেন ৩-৪টা সেন্টেন্স থাকবে, তখন লাস্টে কনক্লুশন থাকবে, এরকম কিছু? না, বিষয়টা তা না। আমি আগেও একবার বলছি অলরেডি যে এখানে একটা সেন্টেন্সও থাকতে পারে। এটা নট নেসেসারিলি আমাকে ২ টা ৩ টা ৫ টা যেমন এইখানে বেশ কয়েকটা সেন্টেন্স আছে, তাই না? ৫ টার মতো সেন্টেন্স আছে। এরকম ৫ টা সেন্টেন্স নাও থাকতে পারে। একটা সেন্টেন্সও থাকতে পারে, ২ টা সেন্টেন্সও থাকতে পারে। বাট থাকবে এবং এই সেন্টেন্স গুলো সিকোয়েন্সিয়ালি একটার পর একটা মিনিং গুলো একটার সাথে আরেকটার সম্পর্ক আছে। এবং এই সিকোয়েন্সের এই যে স্টেটমেন্ট গুলো শেষ হবে কিভাবে? শেষ হবে এরকম একটা কনক্লুশন দিয়ে। স্যার এখানে কি বুঝতে পারছি? সেন্টেন্সের ভিতরে একটা কনক্লুশন টাইপের অংশ না, আছে না এটা মনে হচ্ছে। সেন্টেন্সের ভিতরে ইয়েস স্যার ওইটাই। আপনারা সেন্টেন্সের ভিতরে ওই যে কন্ডিশনাল স্টেটমেন্ট যেটা হাইপোথিসিস জি। কনক্লুশন কন্ডিশনাল স্টেটমেন্টের যে হাইপোথিসিস এবং কনক্লুশন আছে ওইটা চিন্তা করবেন না। ওগুলোকে তো আমরা প্রপোজিশনে বলতেছি। এইরকম অনেকগুলো স্টেটমেন্ট আছে। ঠিক আছে? যেমন এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত স্টেটমেন্টস গুলো আছে। ১ম স্টেটমেন্টটা কি ছিল? ইফ সুপারম্যান ওয়ার এবল এন্ড উইলিং টু প্রিভেন্ট ইভিল দেন হি উড সো। দ্বিতীয় স্টেটমেন্টটা হচ্ছে যে ইফ সুপারম্যান ওয়ার আনএবল টু প্রিভেন্ট ইভিল দেন হি উড বি ইম্পোটেন্ট।
If Superman were unwilling to prevent evil, then he would be malevolent. If Superman does not prevent evil, এটা ফাইনালি কি আছে? If Superman exists, he is neither impotent nor malevolent. এগুলো হচ্ছে আমাদের স্টেটমেন্টস গুলো। সিকোয়েন্সিয়াল স্টেটমেন্টস বলতে আমরা যেগুলো বুঝাচ্ছি। দেন এটা শেষে কি আছে? Therefore Superman does not exist. এটাও একটা স্টেটমেন্ট। বাট এটাকে আমরা বলছি কনক্লুশন। এটা সবাই একটা সিকোয়েন্স মেইনটেইন করছে। এটাকে আমরা কি বলছি? আর্গুমেন্ট বলছি। স্যার এই কনক্লুশনটাকে একদম লাস্ট সেন্টেন্সে গিয়েই পাবো নাকি হচ্ছে যদি হ্যাঁ, লাস্টেই থাকে। কনক্লুশন ইজ দ্য লাস্ট স্টেটমেন্ট। এবং সাধারণত কনক্লুশন বোঝানোর জন্য এরকম একটা ইন্ডিকেটিং ওয়ার্ড থাকে, যেমন এখানে দেয়ারফর আছে, এটা এরকম বলতে পারি ইট ইমপ্লাইজ দ্যাট, সো উই ক্যান সে, এরকম হতে পারে, কোনো না কোনো একটা ইন্ডিকেটিং ওয়ার্ড থাকবে। দেয়ারফর আমরা কোনো প্রপোজিশনে কানেক্টিভ হিসেবে দেয়ারফর কে ব্যবহার করছি? নো স্যার কনক্লুশন হ্যাঁ। তো এইটা হচ্ছে একটা ইন্ডিকেটিং ওয়ার্ড এখানে, যেটা দ্বারা আমরা বুঝতে পারবো এটা কি, এটা হচ্ছে কনক্লুশন। দেন the premises কি জিনিস সেটা বলা হচ্ছে, the premises are the statements of the argument preceding the conclusion. কনক্লুশনের আগে যেগুলো আছে সেগুলোই হচ্ছে premises। এবং ভ্যালিড আর্গুমেন্ট বলতে আমরা কি বুঝাচ্ছি? By a valid argument we mean that the conclusion must follow from the truth of the premises. premises এর মধ্যে যে ট্রুথ আছে সেটা থেকেই কি হয়েছে, কনক্লুশনটা ডিরাইভ করা হয়েছে। এখন এইটাই হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স টার্ম এখানে, যে এই জিনিসটা কি। বাকিগুলো সবই আমরা কম বেশি বুঝতে পারছি, এইটা বোঝাটাই ঝামেলা। এখন এটাই আমরা একটু বোঝার চেষ্টা করব। আমাদের পরবর্তী কাজ হচ্ছে এটা, এই ভ্যালিডিটি বলতে কি বোঝায়, কিভাবে আমরা বুঝবো আর্গুমেন্টটা ভ্যালিড কি ভ্যালিড না। ওকে, নেক্সট, এই যে কথাটা আমরা বললাম যে কনক্লুশন মাস্ট ফলো ফ্রম দ্য ট্রুথ অফ দ্য প্রেমিসিস, এটা কিভাবে আসতেছে? প্রত্যেকটা প্রপোজিশন, লেটস সে ফার্স্ট প্রপোজিশনটা P1, সেকেন্ড প্রপোজিশনটা P2, হ্যাঁ? সরি, প্রপোজিশন বলতেছি। প্রতিটা প্রেমিসিস, তো প্রেমিসিস কি? ইফ সুপারম্যান ওয়ার এবল এন্ড উইলিং টু প্রিভেন্ট ইভিল দেন হি উড সো, এটা একটা প্রেমিসিস। ইফ সুপারম্যান ওয়ার আনএবল টু প্রিভেন্ট ইভিল দেন হি উড বি ইম্পোর্টেড, এটা একটা প্রেমিসিস। যতগুলো প্রেমিসিস আছে সবগুলো প্রেমিসিস এর মধ্যে যদি আমরা এন্ড অপারেশন করি তাহলে কি হবে? কোনো তো একটা সেইটা বলতে পারতেছি না ফলস পাওয়া যাবে কিনা। যদি এগুলোর ভিতরে এন্ড অপারেশন করি কোনো একটা সিঙ্গেল ট্রুথ ভ্যালু বের হবে, তাই না? এখন এটা ফলস হইতে পারে, ট্রু হইতে পারে, কিছু একটা হবে। আমাদের কাজ হচ্ছে এই সমস্ত প্রেমিসিস গুলোর মধ্যে এন্ড অপারেশন করতে হবে, যতগুলো প্রেমিসিস আছে। যেমন এখানে দেখাইছে, দেখছেন P1 P2 এইভাবে করে আমাদের Pn পর্যন্ত। এগুলো কি বুঝাচ্ছি আমরা? প্রেমিসিস বুঝাচ্ছি। যতগুলো প্রেমিসিস আছে সবগুলোর মধ্যে যদি আমরা এন্ড অপারেশন করি তাহলে যে ট্রুথ ভ্যালুটা আসবে সেটাকে যদি ইমপ্লিকেশন করি কনক্লুশনের সাথে, ঠিক আছে? জি স্যার তারপর সেটাকে ইমপ্লিকেশন করব কনক্লুশনের সাথে। যদি এইভাবে করার পরে দেখা যায় যে এটা একটা টটোলজি হইছে, তাহলে আমরা বলবো যে আমাদের আর্গুমেন্টটা ভ্যালিড, আদারওয়াইজ সে ভ্যালিড না। স্যার কখন বলবো ভ্যালিড আরেকবার একটু বলবেন? যদি এই টোটাল অপারেশনটা টটোলজি হয়। ওকে, তাহলে হচ্ছে ওকে, আমরা বলবো যে ভ্যালিড। ভ্যালিড, আদারওয়াইজ সে ভ্যালিড না। ভ্যালিড না হইলে কি হইতে পারে? একটা আসলে পটোলজির ইয়া মানে আমরা সাথে পড়ছিলাম না, না, এটা তো টটোলজি হবে সেটা বলিনি। এখানে তো কথা হচ্ছে সে ভ্যালিড কি ভ্যালিড না। তাই না? ভ্যালিড না। ভ্যালিড হবে স্যার। এই ভ্যালিড হওয়ার স্যার টটোলজি তো আমরা হিসাব করছি স্যার ট্রুথ টেবিল করে। কিন্তু হুম, হুম। এতগুলো সেন্টেন্স আর এই যে এন্ড ইউজ করার পরে আমি হচ্ছে বুঝবো কিভাবে যে আপনার এটা হচ্ছে ভ্যালিড হচ্ছে? আপনার যতগুলো প্রপোজিশন মানে প্রেমিসিস, প্রতিটা প্রেমিসিসই একটা করে প্রপোজিশন, সিম্পল অর কম্পাউন্ড হোয়াটএভার, যাই হোক। তো আপনারা কম্পাউন্ড প্রপোজিশনের ট্রুথ টেবিল তৈরি করছেন না? ইয়েস স্যার ট্রুথ টেবিল তৈরি করে করছে।
হ্যাঁ, তো ট্রুথ টেবিল দিয়ে এটা করা যাবে। মানে ওই ৬টা ৭টা সেন্টেন্স যাই থাকুক না কেন আমি ট্রুথ টেবিল তৈরি করে তারপরে বলবো যে এটা ভ্যালিড কি ভ্যালিড না। হ্যাঁ, যাই আসুক আমাদের ওটা দিয়ে আমরা করতে পারবো। ওকে স্যার। কিন্তু ওটার একটা চ্যালেঞ্জ আছে। কেউ কিছু বলতেছেন? জি স্যার। বলেন। ইমপ্লাইজ সি দিয়ে কি কনক্লুশনটাকে বোঝানো হয়েছে? সি ফর কনক্লুশন এই যে নিচে বলা আছে সি ফর কনক্লুশন আর এই পি দ্বারা সব প্রেমিসিস বোঝানো হয়েছে যে সমস্ত প্রেমিসিস এর মধ্যে এন্ড অপারেশন হবে তাদের যে রেজাল্ট হবে সেটা হ্যাঁ সরি স্যার। আচ্ছা কিছু বলতেছেন কি? হ্যাঁ স্যার। আচ্ছা তো বুঝতে পারছেন যে সমস্ত প্রেমিসিস এর মধ্যে এন্ড অপারেশন এবং তার রেজাল্টটাকে ইমপ্লাই করব আমরা কনক্লুশনের সাথে। এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ। এইভাবে আমরা কাজ করব। এখন দেখেন আমরা একটু নেক্সট এতে যাই। এই যে জিনিসটা যেটা এখানে লেখা হয়েছে এইটাকে এইরকম স্ট্রাকচারেও আমরা লিখতে পারি। দ্যাট মিনস এই সমস্ত এটা কি? এগুলো কি? প্রেমিসিস, হ্যাঁ? P1 থেকে Pn পর্যন্ত এগুলো সব প্রেমিসিস এবং এই C হচ্ছে আমাদের কি? কনক্লুশন। আর এই চিহ্নটা হচ্ছে therefore তাহলে আমরা আমাদের আর্গুমেন্টকে এইভাবে সাজাইতে পারি। আমাদের এর আগে যে আর্গুমেন্ট গুলোকে আমরা লিখতেছিলাম সেই আর্গুমেন্টকে আমরা এইভাবেও লিখতে পারি। দ্যাট মিনস একটার পর একটা লাইন বাই লাইন প্রেমিসিস গুলোকে সাজালাম, দেন একটা দাগ দিলাম। দাগ দিয়ে বুঝালাম উপরের অংশটা হচ্ছে প্রেমিসিস আর নিচেরটা কি? কনক্লুশন। আর্গুমেন্টকে আমরা এইভাবেও হরাইজন্টাল ফর্মে আনতে পারি। এখন আমাদের এই যে ডিসিশন মেকিংটা, এই ডিসিশন মেকিংটা আমরা একটু দেখবো যে বা আমরা যে কাজটা আজকে করতে চাই রুলস অফ ইনফারেন্স বলতে আমরা যেটা দেখতে চাই সেটা কি জিনিস, হ্যাঁ? তো ধরেন আমাদের প্রথম যে স্টেটমেন্টটা ছিল, যে প্রপোজিশন গুলো দিয়ে আমরা আমাদের এই প্রেমিসিস গুলোকে ডিফাইন করতেছি, আমরা যদি সেগুলোকে একটু প্রেমিসিস গুলোকে একটা একটা করে সাজাই। ১ নাম্বার যে কেসটা ইফ সুপারম্যান ওয়্যার এবল এন্ড উইলিং টু প্রিভেন্ট ইভিল দেন হি উড সো এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এই প্রেমিসিসটাকে প্রপোজিশন আকারে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই কিভাবে লিখতে পারি? ইফ দেন তাই না? তাহলে ইফ A এ implies to W, এ right? সরি কি বলছেন? এ Implies to W. ইমপ্লাইজ ই এন্ড হবে না? ই এন্ড ডাব্লিউ এ ইমপ্লাইজ এন টু ডাব্লিউ হ্যাঁ, এ এন ডাব্লিউ হবে। হ্যাঁ, আমি একটু স্পেস দিলাম এটা বোঝানোর জন্য যে মাঝখানে আমাকে কিছু একটা চিহ্ন বসাইতে হবে। হ্যাঁ, এ এন ডাব্লিউ হচ্ছে এ এন ডাব্লিউ Implies to I. ধরেন এটা দিয়ে আমি ইমপ্লিকেশন বোঝাচ্ছি। ইমপ্লাইজ টু আই নো আই না তো স্যার। কি হবে বলেন? Then হি he উড would সো be important না? না, না। স্যার এ হি উড সো এটাতে আমরা বলছিলাম প্রিভেন্ট। এই সো দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? সে প্রিভেন্ট করবে। তাহলে এটা কি হবে? এটা পি হবে, তাই না? হি ইমপ্লাইজ আই। না, না পরেরটার কথা বলিনি। ফার্স্ট সেন্টেন্সটা বলেন। ইফ সুপারম্যান ওয়্যার এবল এই এ অ্যান্ড উইলিং তাহলে এ এবং ডাব্লিউ এই ২ টা হচ্ছে প্রথম আসতেছে ইফ এ। যদি সুপারম্যান এবল হয় এবং উইলিং হয় তাহলে সে কি করবে? ইভিল তাহলে প্রিভেন্ট করবে হচ্ছে ওই ই ইমপ্লাইজ ইভ সে কি করবে? ইভিল ইভিল প্রিভেন্ট করবে। তো সেটাই তো বলছি সুপারম্যান প্রিভেন্ট ইভিল। তার মানে ইফ সুপারম্যান ওয়্যার এবল এন্ড উইলিং টু প্রিভেন্ট ইভিল দেন হি উড সো এটার মানে কি দেন হি উড প্রিভেন্ট দ্য ইভিল তাই না? বোঝা গেছে? ওকে। দেন আমি এখানে একটা স্পেস রাখলাম এই কারণে যে এর মাঝখানে একটা কি বসবে? এন্ড এন্ড বসবে। হ্যাঁ? এটা বোঝানোর জন্য যেহেতু আমি করতে পারতেছি না ডাইরেক্ট এখানে একটু পরে এটা লিখতেছি। দেন ২ নাম্বার সেন্টেন্সটা ইফ সুপারম্যান ওয়্যার আনএবল টু প্রিভেন্ট ইভিল দেন হি উড বি ইম্পোর্টেন্ট। আনএবল আমরা বুঝাবো কিভাবে? নট এ। A. নট এ নট ঠিক আছে? নট এ যদি হয় তাহলে তাকে আমরা কি বলতেছি? নট এ হইলে তাকে আমরা বলতেছি ইম্পোর্টেন্ট। তাই না? এগেইন এর সামনে আমাকে একটা চিহ্ন বসাইতে হবে। নট দিয়ে নট চিহ্নটা বসাইতে হবে এর সামনে। নট এগেইন লিখে দিতে পারেন আপাতত।
আচ্ছা দাঁড়ান এটা করতেছি। একবারে বসাই দিচ্ছি। এই চিহ্ন, তাই না? এখানে হচ্ছে এই চিহ্ন। ঠিক আছে? বুঝা গেছে? Yes, sir. ওকে। দেন বলেন এর পরেরটা কি হবে? Dot P implies M. পরেরটা বলা আছে if he were unwilling, unwilling, willing কে আমরা কিভাবে বুঝাইছি? না W দ্বারা। W দ্বারা তাহলে বুঝাইছি। নট ডাব্লু তাহলে কি এটা হবে not W, হ্যাঁ? not W কি? not W কি? unwilling, not ডাব্লু, then he would be implies M. Implies M. M, good. implies M. ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে not W implies M. ৩ নাম্বার সেন্টেন্স চলে গেল। ৪ নাম্বার সেন্টেন্স কি? সুপারম্যান ডাজ নট প্রিভেন্ট ইভিল। তাহলে কি হবে এটা? Yes, sir. Not তাহলে P not হবে। Not P. জাস্ট নট পি, not তাই না? P. Yes. Yes, sir. এটা হচ্ছে জাস্ট নট পি। ওকে। ওকে। দেন ৫ নাম্বার সেন্টেন্সটা কি হবে? তারপর Yeah. হবে হচ্ছে X implies X implies হ্যাঁ। X implies তারপর হচ্ছে I I or or M. M. হ্যাঁ, এরকমই তো আসার কথা। I or M? I Yes, sir. or neither আছে Sir. এখানে। No sir, neither আছে, neither nor আছে। হুম। এখন হচ্ছে X implies not আসবে সবগুলোতে, not. নট আসবে। Yes. Not আসবে আমার মনে হইতেছে। মানে কেসটা হচ্ছে এইরকম, আমি যদি একটু লিখি দেখেন যেটা মেক সেন্স হয় কিনা। যদি সে এক্সিস্ট করে, ইফ এক্সিস্ট, তাহলে আমরা বলতে চাই যে I or M ঠিক আছে? কি বলতে চাই আমরা? যে যদি সে এক্সিস্ট করে, যদি সে এক্সিস্ট করে, এই তো হচ্ছে অর, তাই না? Yes, sir. ইম্পর্টেন্ট অর মেলভোলেন্ট। এই হচ্ছে নট। তাহলে সে কি ইম্পর্টেন্টও না, neither সে ম্যালভোলেন্ট। বিষয়টা এরকম না? Yes sir. ওকে। এই হচ্ছে কি আমাদের টোটাল প্রেমিসিস গুলো হলো। আমাদের তো একটা কনক্লুশনও আছে এবং কনক্লুশনও কি? একটা স্টেটমেন্ট না? জি স্যার অবশ্যই। তাহলে সেই কনক্লুশনটা কোথায়? আমি যদি ওই যে একটু আগে হরাইজন্টাল যে ফর্মে দেখলাম, হরাইজন্টাল ফর্মটা যদি চিন্তা করি, তাহলে কি আমাদের এইখানে মাঝখানে লেটস সে এই উপরেরটুকু কি? উপরেরটুকু হচ্ছে আমার প্রেমিসিস আর নিচে হচ্ছে আমার কনক্লুশন। তাহলে কনক্লুশনটা কি? নট? E not X. তাহলে এটা স্যার হবে এখানে একটা হচ্ছে therefore দেওয়া লাগবে না? হ্যাঁ, therefore লাগবে। এখন therefore সাইনটা দিচ্ছি আমি। এখানে একটা নট এক্স, তার সামনে হচ্ছে এইরকম ৩ টা ডট এবং এইখানে একটা নট সিম্বল। বুঝতে পারছেন? Yes, sir. জি স্যার। তাহলে এই হচ্ছে কি আমাদের টোটাল আর্গুমেন্ট, তাই না? Yes, sir. আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। এখন আমরা একটু আগে যেই ডেফিনিশনটা দেখলাম যে আর্গুমেন্ট ভ্যালিড কিনা, সেই সংজ্ঞা অনুযায়ী আমাকে কি করতে হবে? আমাকে এইরকম একটা জিনিস এক্সপেরিমেন্ট করতে হবে যে A
প্রথমে কি আছে? ANW ANW implies ANW implies ই E এই হচ্ছে আমার P1 তাই না? And নট not এ A ইমপ্লাইজ not A implies কি? আই I and not W implies এম কি? এম M ঠিক আছে? জি স্যার And not P and not X implies not I or স্যার ওই লাস্ট কি স্যার নট এক্স হবে যেহেতু sorry not X না এটা হচ্ছে X তুমি আগে স্যার একটু গ্যাপ রাখছেন এটা ব্র্যাকেট দেওয়ার জন্য ঠিক আছে? এই হচ্ছে আমার সমস্ত প্রেমিসিস এগুলোর সবগুলোর মধ্যে এন্ড অপারেশন হবে এটার সাথে কি হবে কনক্লুশন মানে কি সি নট not X. এক্স এখন আমি বলতেছি যে এইরকম হবে এইটা সমান সমান যদি টটোলজি হয় তাহলে আমরা আর্গুমেন্টটাকে বলবো কি এটা হচ্ছে ভ্যালিড এইটা বলতেছি তাই না জি স্যার বোঝা গেছে ইয়েস স্যার এখন আমাকে তাহলে কি করতে হবে এইটা যদি করতে হয় এই কাজটা যদি ট্রুথ টেবিল দিয়ে চেক করতে হয় আমি দেখবো কি আমার এটা বাদ এই অংশটুকু বাদ আমি দেখব বাকি যে অপারেশনটুকু আছে এটা সমান সমান আমার টটোলজি হয় কিনা তাই না বুঝি না কোনটা মানে এই যে অপারেশন গুলো এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটুকুর জন্য আমি ট্রুথ টেবিল তৈরি করব তাই না জি স্যার এই ট্রুথ টেবিলটা তৈরি করতে গেলে আমার কতগুলো রো এবং কতগুলো কলাম হবে এখানে 2 to the power 2 to the power 6 6 row. হুম 2 to the power 6 টা রো স্যার তাই না হুম তাহলে অনেকগুলো আছে স্যার এই কত খাতার মধ্যে আনবে বোঝা গেছে যে একটা ঝামেলা একটা বড় রকম একটা সমস্যা আছে এখানে জি স্যার জি হ্যাঁ স্যার। যদি কোনো কারণে এরকম আরো বেড়ে যায় প্রপোজিশন তখন কি করব এটা হইলেই তো 64টা হয়ে গেছে 7টা হইলে শুনে তো স্যার স্যার তাহলে আশা করি পরীক্ষা তো বড় দিবে না হুম পরীক্ষায় যদি এর চেয়ে বেশিও দেয় তাহলে সেটাও সমস্যা না ওইটার জন্যই আমরা এই লেকচার স্লাইডটা কভার করতেছি কিভাবে আমরা এই ট্রুথ টেবিলের প্রবলেমটাকে অ্যাভয়েড করব অন্য কিভাবে আমরা এটা সলভ করতে পারি সেটাই আমরা দেখতে চাই আর আমরা যে বললাম এই সবগুলো প্রিমিসিস এর এন্ড অপারেশন ইমপ্লাইজ টু সি এটা যদি আপনার টোটোলজি হয় তাহলে হচ্ছে আর্গুমেন্টটা ভ্যালিড
মানে এই রুলসটাই কি হচ্ছে রুলস অফ ইনফারেন্স? না, আপনি যেটা বলতেছেন এটার নাম রুলস অফ ইনফারেন্স না। রুলস অফ ইনফারেন্স আমরা এখনো দেখিনি। কতগুলো রুলস আমরা দেখব। যেমন আমরা লজ অফ লজিক্যাল ইকুইভ্যালেন্সেস দেখছিলাম। মনে আছে? ৫ টা ৫ টা ১০ টা। এইরকম আমাদের ৮ টা রুলস আছে। সেই রুলস গুলো আমরা এখন দেখা শুরু করব। ওকে? সো রেডি হন। প্রথম রুলসটার নাম হচ্ছে মডুস পনেন্স। প্রথম রুলটার নাম হচ্ছে মডুস পনেন্স। এই রুলটা কি করে? এই রুলটা বলতেছে যে যদি আমার আর্গুমেন্ট এরকম হয়, সেখানে কি আর্গুমেন্ট বলতেছি, প্রিমিসিস যদি এরকম হয় P implies Q and then P, তার মানে একটা এক্সাম্পলে যদি আমরা যাই যে কি আছে, if it rains then it is cloudy। প্রথম প্রিমিসিস এর ফার্স্ট স্টেটমেন্টটা হচ্ছে এরকম, if it rains then it is cloudy। দ্বিতীয় স্টেটমেন্টটা হচ্ছে it rains। তাহলে আমরা একটা কনক্লুশন অটোমেটিক্যালি তৈরি করতে পারবো উইদাউট কনস্ট্রাক্টিং দ্য ট্রুথ টেবিল। ওই ট্রুথ টেবিলের মাধ্যমে ভ্যালিডেট করা ছাড়া আমরা এরকম একটা কনক্লুশন তৈরি করতে পারবো, সেটা কি ইট ইজ ক্লাউডি। এবং যদি কারো সন্দেহ হয় যে এই কনক্লুশনটা প্রিমিসিসের ট্রুথ ভ্যালুকে ফলো করতেছে কিনা, তাহলে আমরা কি করতে পারি, এই যে আমরা দেখলাম এইরকম এন্ড অপারেশন করে কনক্লুশনের সাথে আমরা ইমপ্লিকেশন করে দেখতে পারি যে এটা কি টটোলজি হয় নাকি হয় না। যেমন এইটার কাজটা আগে এখানে দেখানো হয়েছে। লেটস সে কি বলছি আমরা, ইফ ইট রেইনস, লেটস সে ইট রেইনস কে আমরা কি বললাম, পি বলতেছি। দেন ইট ইজ ক্লাউডি, এইটাকে আমরা কিউ বলতেছি। তাহলে নিচেরটাও কি, এটা পি না? না, আমার এখানে যদি চিন্তা করি, আমার এখানে প্রথম প্রেমিসিসটা কি, পি ইমপ্লাইজ কিউ, আর নিচেরটা হচ্ছে শুধু পি, তাই তো? এখন আমরা যদি আগের মতো করে কাজ করি, এই যে আমাদের প্রেমিসিস গুলো পি এন্ড পি ইমপ্লাইজ কিউ, এগুলোকে সব এন্ড করলাম। এন্ড করে তার সাথে আমাদের যে কনক্লুশন আছে সেটাকে আমরা ইমপ্লিকেশন করলাম, করে দেখলাম এটা টটোলজি হচ্ছে। তার মানে কি আমরা বলতে পারি যে এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নের মাধ্যমে আমরা যে ডিসিশনটা মেক করতেছি এটা অলওয়েজ টটোলজি হবে। স্যার বুঝতে এখানে পারছেন কথাটা? প্যাটার্ন বলতে স্যার এখানে তো ইফ ইট রেইনস দেন ইট ইজ ক্লাউডি, ইট রেইনস ইট ইজ ক্লাউডি, এখানে তো কোনো নট দিয়ে সেন্টেন্স নাই, মানে কোনো নটও থাকা যাবে না এরকম কিছু? নট থাকতে পারবে না কেন? আমি যদি বলি যে ইফ ইট ডাজ নট রেইন দেন ইট ইজ নট ক্লাউডি, আর নিচে বললাম ইট ডাজ নট রেইন। সাপোজ মানে মিক্স থাকলো যে ইফ ইট ডাজ নট রেইন দেন ইট ইজ ক্লাউডি, ইট হ্যাঁ রেইনস হ্যাঁ, আবার ইট ডাজ নট না ক্লাউডি। এখন এখন জিনিসটা আপনি যদি এরকম বলেন, হ্যাঁ, যে লেটস সে if it does not rain then it is cloudy, if it does not rain then it is cloudy, আর নিচে বললেন কি it rains, তাহলে হবে না। এইখানে যা আছে, যেমন এখানে নট পি আছে, আপনার এখানেও নট পি হইতে হবে। বুঝা গেছে? হাইপোথিসিসে জি যা স্যার। আছে তাই হইতে হবে। যেমন আমরা স্যার বলছি বুঝতে পারি নাই। কেসটা হচ্ছে হাইপোথিসিস, এটা তো কন্ডিশনাল স্টেটমেন্ট। পি হুম, ইমপ্লাইজ সি, এটাকে আমরা বললাম ইট রেইনস, আর সি কে বলতেছি ক্লাউডি, তাই না? জি, তো যদি আমার সেন্টেন্সটা এরকম হয় যে ইফ ইট ডাজ নট রেইন দেন ইট ইজ ক্লাউডি, তাহলে এখানে কি হবে, এটা নট পি হবে না প্রথম সেন্টেন্সটা, ইফ জি, ইট ডাজ নট রেইন দেন ইট ইজ ক্লাউডি। আর দ্বিতীয় সেন্টেন্সটা যদি আপনি বলেন ইট রেইনস, তাহলে কি আমি এরকম বলতে পারবো, দেয়ারফর সি বলতে পারবো? না, এটা পারবো না। আমাকে খেয়াল করতে হবে এই অংশটাতে যা আছে আমার নিচেরটাতে হুবহু তাই থাকতে জি, হবে। বুঝতে পারছেন? তার মানে কি, আমি যদি এইখানে
এই পি না বলে আমি যদি এখানে সি বলতাম, আমার কথা হচ্ছে আমি যদি এখানে পি না বলে এখানে সি বলতাম, তাহলে কি কনক্লুশনে আমি পি বলতে পারতাম? না। পারতাম না। এইটাই আমাদের ফার্স্ট যেটা বোঝার বিষয়। রুলস আর রুলস। যেইভাবে বলা আছে সেইভাবে ওই প্যাটার্নে আমাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, স্টেটমেন্টে এখানে নট থাকতে পারে, এখানে নট থাকতে পারে, এইখানে সি এর সামনে নট থাকতে পারে। যদি থাকে সেটা থাকুক। কিন্তু নিচের অংশে আমি যদি দেখি যে আমার এইখানে পি থাকার কথা, তাহলে এইখানে যদি নট পি থাকে এখানেও নট পি থাকতে হবে। বোঝা গেছে? জি। স্যার এখানে তো হচ্ছে মানে উপরেরটা একটা হচ্ছে কনসিকুয়েন্সেস আর স্টেটমেন্ট, নিচেরটা কি হিসাবে, মানে নিচেরটা নিচেরটা কি স্টেটমেন্ট না? হ্যাঁ সিঙ্গেল প্রপোজিশন না? সিঙ্গেল প্রপোজিশন তো এটাও তো, এটা একটা কম্পাউন্ড প্রপোজিশন, তাই না? এটাও একটা প্রপোজিশন এবং এটাও একটা স্টেটমেন্ট। এটা সিঙ্গেল প্রপোজিশন, এগেইন দিস ইজ অলসো এন স্টেটমেন্ট। স্যার সাপোজ উপরে ওই ফরম্যাটে আছে, তার নিচে আরো দুইটা প্রপোজিশন আছে, তারপরে আমার হচ্ছে নট পি, মানে আমি প্যাটার্নটা স্যার চিনবো কিভাবে এটা? প্যাটার্ন হচ্ছে প্রথমে কন্ডিশনাল স্টেটমেন্ট থাকবে আর নিচেরটায় হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের যে হাইপোথিসিস সেটা থাকবে। ও ওকে স্যার। ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? কনেন্স কথাটার অর্থ কি? কনেন্স কথাটার অর্থ হচ্ছে কোনো কিছু একসেপ্ট করে নেওয়া। যেমন এখানে if it rains then it is cloudy, আমরা একসেপ্ট করে নিছি কি it rains, এটাকে একসেপ্ট করে নিছি। যখন আমরা it rains কে একসেপ্ট করতেছি তখন আমরা অটোমেটিক্যালি এটাও একসেপ্ট করতেছি, that means sky is cloudy। বুঝা গেছে? একসেপ্ট করে নিচ্ছি বলতে ওখানে তো ইট ইজ নট থাকতে পারতো না? আপনি কোন জায়গায় it is not থাকতে পারতো? মানে সাপোজ কন্ডিশনাল স্টেটমেন্টে প্রথমটা হচ্ছে বলেন, আপনার সেন্টেন্সটা পুরোটা বলেন। ইফ ইট রেইনস দেন ইট ইজ নট ক্লাউডি। তাহলে আপনি it is not cloudy টা কি একসেপ্ট করে নিবেন? ওকে স্যার, তারপর তাহলে হবে যে দেয়ারফর ইট ইজ নট ক্লাউডি। হ্যাঁ। নেক্সট রুলস হচ্ছে মডুস টলেন্স। মডুস টলেন্সে কি? ঠিক আগের মতোই। দেখেন, if P then Q, টলারেন্স কথাটার অর্থ হচ্ছে আমরা একসেপ্ট করব না, ডিনাই করব। কিভাবে ডিনাই করতেছি? ডিনাই আগেরবার যেরকম একসেপ্ট করছিলাম হাইপোথিসিসকে, তার এগেইনস্টে আমরা একসেপ্ট করে নিয়েছিলাম কনক্লুশনকে, হ্যাঁ? এবার আমরা কি বলতেছি? কন্ডিশনাল স্টেটমেন্টটা দেখতেছি। কন্ডিশনাল স্টেটমেন্টে P হাইপোথিসিস Q কনক্লুশন। এখন আমরা আগেরবার আমরা P কে একসেপ্ট করছি, সেইজন্য আর্গুমেন্টের কনক্লুশনে Q কে একসেপ্ট করছি। এখন আমরা প্রেমিসিস এর এই Q কে ডিনাই করতেছি, এবং আর্গুমেন্টে P কে ডিনাই করতেছি। খেয়াল করেন, P implies Q, আমরা যদি বলি নট Q তাহলে রেজাল্ট কি হয়ে যাবে? নট P। তার মানে আমার এইখানে আমি যেটা বলতেছিলাম একটু আগে যে যদি বৃষ্টি হয় তাহলে কি আকাশ মেঘলা থাকে। আমরা বলতেছিলাম বৃষ্টি হচ্ছে, রেজাল্ট ছিল কি? মেঘলা, তাই না? মেঘলা। এখন আমরা বলতে চাচ্ছি যে এই কেসটা হবে এরকম, যদি কেউ বলে যে হ্যাঁ, যদি বৃষ্টি হয় তাহলে আকাশ মেঘলা থাকে, বাট বৃষ্টি হচ্ছে না। সরি, আকাশ মেঘলা না। না। আকাশ মেঘলা না। তার মানে কি? বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হচ্ছে না। বোঝা গেছে? বুঝতে পারছি। এটার নাম কি দিছি আমরা? এটার নাম দিছি আমরা মডুস টলেন্স। এবং যেকোনো রুল যদি আপনাদের সন্দেহ হয় যে রুলটা কি কাজ করতেছে কিনা, এটাকে প্রুফ করতে হলে আমাকে কি করতে হবে? আমরা একটা ট্রুথ টেবিল কনস্ট্রাক্ট করতে পারি যে P implies C, P implies C, এটার সাথে আমরা এন্ড অপারেশন করব কার? নট C এর। নট C এর এন্ড অপারেশনের সাথে আমরা যদি নট P এটার ইমপ্লিকেশন করি তাহলে এটা কি হবে? এটা টটোলজি হবে।
এটা যদি না হয় তাহলে কিন্তু এই রুল ভ্যালিড না। এটা রুল না, সোজা কথা। এটা হইতেই হবে। আর্গুমেন্টের যে বেসিক প্রপার্টি, মানে ভ্যালিড আর্গুমেন্টের যে বেসিক প্রপার্টি, এটা কিন্তু আমরা প্রত্যেকটা রুলের ক্ষেত্রে ফলো করব। বুঝতে পারছেন? জি স্যার। স্যার এটা একটু আরেকবার বলেন। এই যে কোনটা? কোনটা ফলো করব? ভ্যালিড আর্গুমেন্ট কখন বলবো? স্যার ওই যে টটোলজি হলে হ্যাঁ, তো এইটা প্রত্যেকটা রুলের ক্ষেত্রে ভ্যালিড হইতে হবে। প্রত্যেকটা রুলের ক্ষেত্রে এটা টটোলজি হবে। এই যে তাদের যে এটা কি? এটা একটা আর্গুমেন্ট না? এটা একটা আর্গুমেন্ট না? ইয়েস স্যার। এই আর্গুমেন্টটা ভ্যালিড। যদি এটা রুল হয় অবশ্যই এই আর্গুমেন্টটা ভ্যালিড। আর্গুমেন্ট ভ্যালিড হওয়া মানে এরকম ঘটনা ঘটবে। ইয়েস স্যার। এইটাই বললাম যে প্রত্যেকটা কেসে প্রতিটা রুলের জন্য আমাদের এই ঘটনাটা ট্রু হবে। ঠিক আছে? বুঝতে পারছি আমরা? ইয়েস স্যার। ওকে। আমাদের নেক্সট রুল। তাহলে কয়টা রুল দেখছি আমরা? ২ টা রুল দেখছি। কি, কি? মডুস পনেন্স এবং মডুস টলেন্স। নেক্সট রুলস কি? নেক্সট রুলস হচ্ছে আমাদের এডিশন। এডিশন বুঝতেই পারতেছেন, মানে এখানে নতুন কিছু এড হবে। লেটস সে এখানে একটা প্রপোজিশন দেওয়া আছে পি, শুধু একটা প্রপোজিশন পি। মানে কেসটা কেমন? আমি ক্লাসে ঢুকলাম, ক্লাসে ঢুকে দেখলাম যে ডায়াসটা ভাঙা। তো ডায়াস কে ভাঙছে? তো সবাই মিলে চিন্তা করলো যে ফাঁসাইতে হলে সিয়াররেই ফাঁসাই, তাই না? তো কি যেন আমাদের সিয়ার তাহমিদ? ক্লাসে নেই কেন জানি। আচ্ছা, তো ধরেন রাকিব হচ্ছে সিয়ার, সবাই বলে দিল যে স্যার রাকিব ভাঙছে। এখন বলেন এইটা কি আমি মেনে নিব যে রাকিব একা একা কোনো কারণ ছাড়া ওই ডায়াসটা আছাড় দিয়ে ভেঙে ফেলছে? ইয়েস স্যার, তখন মেনে মানবে নেবেন না। স্যার। কেন কেন মেনে নিব? এমনি স্যার রাকিব ভাঙতেই তো পারে স্যার। রাকিব কোনো কারণ ছাড়া সে এমনি এমনি ডায়াস ভেঙে ফেলবে? কিছু তো একটা ভ্যালিড রিজন রাকিবের থাকতে সাথে পারে। রাকিবের সাথে আপনার শত্রুতা আছে বোঝা গেছে। আচ্ছা, স্যার তাহমিদ শিখাই দিছে ওই জন্য তাহমিদ রে মারছে স্যার এই জন্য দূর, ভেঙে গেছে। এখন হইতে পারে যে তাহমিদের সাথে রাকিবের একটা গন্ডগোল হইছে। তারা দুইজন আসলে মারামারি লাগছে, মারামারি করতে গিয়ে ডায়াসটা ভেঙে গেছে। হতে পারে না? তাহলে আমি কি হ্যাঁ হইতেও করলাম? পারে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এখানে ছিল কে, কে? এখানে তাহমিদ ছিল আর রাকিব ছিল। তার মানে এই ২ টার মধ্যে কোনো একটা আসামি। অথবা ২ টেই আসামি। আচ্ছা। বোঝা গেছে? আপনারা তো বুঝতে বলছেন পারছি। আমাকে রাকিবের কথা। আমি চিন্তা করলাম যে না, এখানে তো আরো কেস থাকতে পারে। তাহলে এইখানে যদি আরো তাহমিদ, রাকিব আরো যদি ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন স্টুডেন্ট থাকতো, আমি কি তাদেরকেও সন্দেহ করতাম না? জি স্যার, করতেন স্যার। মানে কি? এটা হচ্ছে P যদি হয় তাহলে এডিশনে আমি এদের সবাইকে নিয়ে আসতে পারি। লেটস সে আমাদের লেকচার স্লাইডে বলা আছে P or Q, আমি আরো আসলে চাইলে এড করতে পারবো, or R or S, যতগুলো প্রপোজিশন আমার দরকার আমি সব এড করতে পারবো। এইজন্য এই রুলটার নাম কি? এডিশন। এডিশন। কিন্তু এটা খেয়াল রাখবেন, নাম এডিশন, তাদের মধ্যে অপারেশন কি? অর অপারেশন। অর। ঠিক আছে? আপনি কিন্তু এড করতেছেন অর দিয়ে। ওকে? তো নেক্সট আমাদের যেটা আছে স্যার 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 ওই আগেরটাতে কোশ্চেন আছে স্যার। ওই বলেন। আগেরটাতে আমি যে অ্যাড করতেছি এটা মূলত কিসের বেসিসে যে হচ্ছে মানে স্যার যে আপনি সন্দেহ দিয়ে একটা উদাহরণ দিলেন এটা আমি হচ্ছে সেন্টেন্সের প্রপোজিশনে কিভাবে দেখবো? লেটস সে আমাদের এখানে কি আছে? এখানে আছে হচ্ছে একটা কোনো একটা জায়গাতে পি আছে, তাই না? বা আমরা যদি একটা স্টেটমেন্ট বের করতে পারি শুধু এ, এরকম যদি বের করতে পারি, এবল, সুপারম্যান ইজ এবল। তাহলে সুপারম্যান এবল যদি আমি বের করতে পারি অটোমেটিক্যালি আমি বলতে পারবো এবল অর উইলি। আপনার এই কেসগুলো, দ্যাট মিন্স প্রপোজিশন গুলো অবশ্যই
আপনার প্রিমিসিস এবং আর্গুমেন্টের মধ্যে থাকতে হবে। এমন কিছু করা যাবে না, এমন কিছু বসানো যাবে না যে এটা এর মধ্যে নাই। যেমন আমি এখানে ক্লাসে যারা উপস্থিত ছিল তাদেরকে সন্দেহ করতেছি। ক্লাসের বাইরে যারা আছে তাদেরকে কি সন্দেহ করছি? স্যার স্যার ওই উদাহরণটা বুঝছি। কিন্তু স্যার মানে এই ক্ষেত্রে স্যার সুপারম্যান এই যে এবল অ্যান্ড উইলিং টু প্রিভেন্ট আমি তো স্যার এখানে স্যার মানে হচ্ছে অ্যান্ড দিয়ে করব না? হ্যাঁ, আপনি তো এন্ড দিয়ে করবেন। আপনি কি এইরকম শুধু এবল এরকম কোনো কেস পাইছেন কোথাও? না স্যার। যদি এরকম একটা কেস পাওয়া যায় তাহলে আমরা এই ধরনের আরো কেস তৈরি করতে পারবো। মানে স্যার আমি জিজ্ঞেস করছিলাম স্যার এই যে মানে সন্দেহর বেসিসটা এটা আমি মানে প্রপোজিশনে কিভাবে খুঁজবো? যে এইখানে আমি এই রুলটা এপ্লাই করতে পারবো। সন্দেহের বেসিসটা প্রপোজিশনে কিভাবে খুঁজবেন? ধরেন আমি বললাম যে কেস হচ্ছে it rains হুম? দেন বললাম হচ্ছে sky is cloudy ওকে? ২ টা কেস আছে প্রপোজিশনে। এখন আপনি শুধু P it rains নিলেন, তারপরে কনক্লুশন বললেন it rains or the sky is cloudy. স্যার আমি এখানে ইমপ্লাইজ ইউজ করলাম না কেন? কেন আপনি এখানে implies ব্যবহার করেন? implies ব্যবহার করে কি আপনি ওই ব্যবহার করতে পারবেন? ওই যে এটাকে কি বলে? আমাদের যে ভ্যালিডেশন এর যে ইস্যুটা আছে সেটা ব্যবহার করতে পারবেন? ওটা প্রুফ হবে? আরেকটা বিষয় হচ্ছে এটা রুল। রুল তো আসলে আমি আমার মতো করে চাইলে চেঞ্জ করতে পারবো না। রুল এস্টাবলিশড হয়েছে, প্রতিটা রুলের এস্টাবলিশমেন্ট এর সাথে একটা প্রুফ দেওয়া আছে যে এটা কি হবে? এটা এইরকম একটা প্যাটার্ন ফলো করবে। ফলো করে এটা টটোলজি হবে। আপনি আমি চাইলেই অন্য কিছু হুট করে করতে পারবো না। আপনি যেটা বলতেছেন যে এইখানে কেন এটাকে ইমপ্লিকেশন দিলাম না? ইয়েস এটা? স্যার যেহেতু ইট রেইনস, স্কাই ইজ ক্লাউডি। এটার কথা বলতেছেন আপনি? এখন বলেন যে P and P implies C সরি যেহেতু আমার একটাই প্রপোজিশন তাহলে এইটা থেকে কনক্লুশনটাকে আমি ইমপ্লাইজ করব। ইমপ্লাইজ C এটা কি টটোলজি হবে? ঐরকম না মানে আমার সেন্টেন্সটা এরকম না যে হচ্ছে ইট রেইনস অ্যান্ড দ্য স্কাই ইজ ক্লাউডি। এন্ড এর কথা তো বলি নাই। মানে ২ টা আমার সিঙ্গেল এখানে কি এন্ড প্রপোজিশন। আছে? আমার এখানে তো শুধু সিঙ্গেল প্রপোজিশন একটা। আপনি এন্ড আনতেছেন কেন? মানে স্যার ইট রেইনস ফুল স্টপ স্কাই ইজ ক্লাউডি। হুম। ওকে স্যার। এন্ড এর যে কেস, এন্ড আমাদের ডিফারেন্ট রুল এর মধ্যে আছে। এখনই আসবে, ওটা দেখলে বুঝবেন আশা করি। যে এন্ড যদি থাকে তাহলে আসলে আমরা কি করব? ওকে, এন্ড এর কেসটা পরেরটাতেই সম্ভবত আছে। আমরা দেখতেছিলাম হচ্ছে এডিশন, সিম্পলিফিকেশন। এই যে এখন হচ্ছে ধরেন সবাই বলতেছে স্যার তাহমিদ আর রাকিব ভাঙছে। ওরা মারামারি করছে, ওরা ভাঙছে ২ জন। তাহলে আমি যেকোনো একজনকে যদি পাই আমি ধরলাম তাহমিদ রে। যেহেতু সবাই বলতেছে যে এরা ২ জন হচ্ছে আসামি। তাহলে পুলিশ যদি বা ধরেন অ্যাডমিনিস্ট্রেশন যদি রাকিবকে ধরে তাহলে কি তারা ক্লেম করতে পারবে যে হ্যাঁ আমরা একজন আসামি ধরছি? পারবে। পারবে। এটা যদি তারা এই পি কে না ধরে কিউ কে ধরতো তাহলেও কি তারা বলতে পারতো যে হ্যাঁ আসামি ধরা হয়েছে ভ্যালিড? স্যার ধরা হইছে কিন্তু ভ্যালিড কিনা সেটা কিভাবে বুঝবো? এর মধ্যে তো যেকোনো একটা ট্রু না স্যার। কেন একটা ট্রু হবে কেন? এন্ড অপারেশন, এন্ড এ ট্রু হইতে হইলে এই দুইটাই ট্রু হইতে হবে না? ও ইয়েস স্যার আচ্ছা। ২ টাই ট্রু হতে হয় তাহলে। বুঝে গেছে? জি স্যার বুঝতে তাহলে এই কেসটা কেমন? এটা যদি বলি এটা হচ্ছে পি এন্ড
কিউ। তাহলে আমার কনক্লুশন শুধু পি হইতে পারে, কনক্লুশন শুধু কিউ হতে ও পারে। হইতে পারে। এখন এখানে যদি আরো কিছু থাকে এরকম আর এন্ড এস এন্ড টি, যেইটা আপনার দরকার সেটাকে আপনি কনক্লুশন হিসাবে ডিরাইভ করতে পারবেন। আমি এখন এখানে কিউ এর জায়গায় যদি টি বলি হবে না? যদি হবে তো স্যার, হ্যাঁ, হবে না? হবে স্যার। হবে, বুঝতে পারছেন? এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি সিম্পলিফিকেশন। ওকে। সো নেক্সট হাইপোথেটিক্যাল সিলোজিজম। এইটা তো যত আমার এন্ড দিয়ে যুক্ত প্রপোজিশন আগেও যা শিখছি সব ক্ষেত্রে তাহলে এটা অ্যাপ্লিকেবল। হ্যাঁ। নেক্সট হচ্ছে হাইপোথেটিক্যাল সিলোজিজম। ধরেন আমি এটার একটা এক্সাম্পল দিই একটু অন্যভাবে। একসময় আপনাদের ক্যাম্পাস ছিল হচ্ছে ৩২ নম্বরে, ধানমন্ডি ৩২ নম্বরে। সোভানবাগে ছিল আরকি। তার পাশেই ধানমন্ডি ৩২ নম্বর। তো সোভানবাগে যখন অফিস ছিল তখন মানে ইউনিভার্সিটিটা যখন ছিল তখন আমার বাসা ছিল হচ্ছে পশ্চিম রাজাবাজার। এটার ঠিক পেছনেই। আমি তো আপনাদেরকে ১ম ক্লাসেই বলছি আমার ওয়াইফ কেমন। তো ৫ টার সময় হইলেই সে ফোন দিত। "এই কি করো?" তো এখন যদি বলি যে কাজ করতেছি, দেখা গেছে যে খুবই রাগারাগি করতেছে। "হ্যাঁ, কাজই তো করবা। আমাদের কথা তো আর মনে থাকে না।" তো এই যে সে রাগ করতেছে এটা থেকে আমি কি বুঝতেছি সে কি চায়? তার একটু টাইম দেই, জি স্যার। তাই না? অথবা বাসায় যাই। টাইম দিতে হলে বাসায় যেতে হবে। এখন আমি বাসায় যাবো কিভাবে? আমার তো কাজ বাকি রইছে দেখেই আমি অফিসে বসে আছি। এখন একটা সলিউশন হইতে পারে যে তারে যদি কোনোভাবে একটু অফিসে আনা যায়, তাই না? যেহেতু বাড়ির পাশেই সে। আমি তারে বললাম যে, "তুমি তাহলে একটু আসো তো।" উম তো সে বলতেছে যে, "আমি আসলে কি হবে?" আমি চিন্তা করলাম তাও তো একটা কথা। সে এসে কি করবে? এখানে বসে থাকবে? ঠিক আছে, আমি ফাইনালি তাকে বললাম যে, "যদি তুমি আসো তাহলে আমরা ৩২ নাম্বারে যাবো।" ঠিক আছে? প্রপোজিশন মিলছে আমাদের। যদি তুমি আসো তাহলে আমরা ৩২ নাম্বারে যাবো। এখন তার কথা হচ্ছে ৩২ নাম্বারে গিয়ে কি করব? ওইখানে সব তোমার ছেলেমেয়েরা স্টুডেন্টরা প্রেম করে। ওখানে গিয়ে আমি কি করব? আরেক মুসিবত। আরে নিয়ে তো জিজ্ঞেস করে না যে ৩২ নম্বরে না গিয়ে তুমি বাসায় আসো? না, না সেটা তো সে বুঝতেই পারতেছে আমি বের হইতে চাচ্ছি না। আমার কাজ আছে। সেজন্য সে বলতেছে। আর আমি ওইটাও চিন্তা করতেছি যে বিকালবেলা মানুষের ঘরে বসে থাকতে তো খুব একটা ভালো লাগে না। যদি তারে আমি বাইরে আনতে চাই সে ওইটা একসেপ্ট করবে। ওইটা নিয়ে খুব একটা প্রশ্ন করবে না। আর সে বাহ বাহিরে আসতে চাচ্ছে। হাঁটাহাঁটি করতে যাচ্ছে, ঘুরতে চাচ্ছে। এইজন্যই তো আমাকে ফোন দিছে। আচ্ছা যাক, তাহলে এখন তো প্রেম যেহেতু করতেছে পোলাপান ওখানে তো যাওয়া যাচ্ছে না। তাহলে কি করা যায়? জি স্যার, কাজের মানে টাইমে সবসময় ঘুরতে চাই সবাই। আচ্ছা, এটা আপনি কিভাবে বললেন? আচ্ছা, স্যার ওর এক্সপেরিয়েন্স আছে মনে হয় খুব ভালো। আচ্ছা যাক। এখন তো যেটা বলতেছিলাম, আ তো এখন কি করা যায়? এটা আরেক মুসিবত। যে ছাত্রছাত্রীরা প্রেম করবে না এটাও তো আমি ওদেরকে বলতে পারি না। এই তোমরা সব ফাঁকা করে দাও। তো তারা বলবে, "স্যার আপনি আমাদেরকে প্রেম করতে দিবেন না, আপনি প্রেম করবেন এটা হবে?" তো ঠিক আছে ওই চিন্তাই বাদ। তো বাদ দিয়ে চিন্তা করলাম যদি তাহলে যদি তুমি আ যদি আমরা ৩২ নম্বরে যাই, তাহলে আমরা ফুচকা খেতে পারি। ওখানে হচ্ছে ওই ৩২ নম্বরের কোণাটাতে আরকি খুবই চা কফির একটা খুব সুন্দর একটা আড্ডা বসতো। প্রতিদিন সন্ধ্যায় বিকেলের থেকে শুরু হইতো এরকম রাত ৯টা, ১০টা, ১১টা, ১২টা পর্যন্ত চলত। তো সে শেষে কনক্লুশন তৈরি করল। সেটা কি? তার মানে যদি আমি আসি তাহলে তুমি ফুচকা খাওয়াবা। হুম? এই হচ্ছে কেস। কি কেস? আমি তাকে বললাম যে, "যদি তুমি আসো, যদি তুমি আসো তাহলে আমরা ৩২ নাম্বার যাবো।" তাহলে পি মানে কি? তুমি আসো। যদি তুমি আসো। কিউ মানে কি? ৩২ নাম্বার যাও। ৩২ নাম্বার যাবো।
তাহলে পরেরটায় কি? যদি আমরা ৩২ নম্বরে যাই তাহলে আমরা ফুচকা খাবো। তাই না? জি এবং স্যার। সে কি কনক্লুশন তৈরি করছে? তার মানে যদি আমি আসি তাহলে তুমি ফুচকা খাওয়াবা। বা ঠিক আমরা আছে? ফুচকা খাবো আরকি। হ্যাঁ, আমরা ফুচকা খাবো। ঠিক আছে? তো এখানে কি হয়েছে? স্যার। প্রথমটার যে কনক্লুশন সেটা দ্বিতীয়টার হাইপোথিসিস ছিল। এই ২ টা কাটা গেছে। প্রথমটার হাইপোথিসিস রাখছে এবং লাস্টেরটার কনক্লুশন রাখছে। তাই না? এইটাকে স্যার। আমরা বলতেছি হাইপোথেটিক্যাল সিলোজিজম। কি নাম এই রুলটার? এই রুলটার নাম হচ্ছে হাইপোথেটিক্যাল সিলোজিজম। ওকে? স্যার, এমনকি আপনার ৩-৪ টা স্টেটমেন্ট একসাথে করার পর তারপর একদম ফার্স্ট এরটার সাথে লাস্ট এরটা এভাবে ইমপ্লাইজ আকারে লেখা যাবে? না, সেটা আপনি করতে পারবেন না। আপনার যদি এরকম হয়, কথার কথা আমি বললাম, এরকম আছে, then R implies S আছে, R implies S আছে, তাই না? আপনাকে ১ম যেটা করতে হবে সেটা হচ্ছে দেখাইতে হবে যে P implies Q এবং Q implies R, Q implies R, হ্যাঁ? তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে P পি implies আর R পি ইমপ্লাস হইছে। P implies R হইছে। ওকে? এটা হচ্ছে জি স্যার। একটা ১ম আমরা রুল এপ্লাই করলাম। দেন আপনার যেহেতু R implies S আছে, আপনি আবার ওইটার সাথে এই ফাইন্ডিংস টার সাথে আবার এটাকে R implies S করবেন। করে আপনি রেজাল্ট তৈরি করবেন P implies S। আপনি তো ও বুঝতেই মানে পারতেছেন যে এইভাবেই এটা ভেঙে, ভেঙে হওয়ারই লিখতে কথা, হবে। তাই না? হ্যাঁ, 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 হ্যাঁ। রুল গুলো যেভাবে আছে আমাদেরকে সেইভাবেই ব্যবহার করতে হবে। হুম, বুঝছি, বুঝতে বুঝছি। পারছেন? মানে স্যার জি স্যার। সিকোয়েন্সে লিখবো আরকি। সিকোয়েন্সে, হ্যাঁ। তাহলে এটা ৫ নাম্বার রুল গেল। নেক্সট যেটা আছে এটা হচ্ছে ডিসজাংটিভ সিলোজিজম। আমরা টেবিল ভাঙায় আবার আসি। এখন যাকে জিজ্ঞেস করা হয়েছে সে তো কনফার্ম করতে পারতেছে না যে অ্যাকচুয়ালি এটা কিভাবে হইলো। তো সে বলতেছে হয়তো রাকিব অথবা হয় রাকিব নতুবা কে ভাঙছে? তাহমিদ। ওরা ২ জন কেউ একজন ভাঙছে। এখন আরেকজন এসে বলল যে না সে রাকিবের ফ্রেন্ড। এসে বলল স্যার রাকিব ভাঙেনি। কিভাবে বুঝলাম? কারণ আমি রাকিবকে দেখে আসছি সে বনমায়াতে বসে আছে। তো রাকিব তো বেঁচে গেছে। এখন তাহমিদের পক্ষে তো আর কেউ এরকম কিছু বলেনি। তাহলে যদি এরকম একটা কেস যখন OR আছে এটা খেয়াল করেন ডিসজাংটিভ সিলোজিজম কখন কাজ করে? ফার্স্ট যে স্টেটমেন্টটা সেখানে কি আছে? সেখানে হচ্ছে OR অপারেশন আছে। OR অপারেশন। তার উপরে যদি আমরা এই নট একটা এপ্লাই করি। এটা নট P না হয়ে নট Q হইতে পারত না? মানে এই সাক্ষীটা রাকিবের পক্ষে না গিয়ে এটা তাহমিদের পক্ষেও যেতে পারত। যদি তাহমিদের পক্ষে যেত তাহলে তাহমিদকে আমরা এক্সক্লুড করে দিয়ে রাকিবকে আমরা বলতাম যে ও ভাঙছে টেবিলটা। তাই না? এখন যেহেতু এই সাক্ষীটা রাকিবের পক্ষে গেছে দ্যাট মিনস কেউ এসে বলছে যে না স্যার ও ভাঙে নাই, নট পি, সেহেতু রেজাল্ট কি হইছে? কিউ হইছে। যদি এটা নট কিউ হইতো তাহলে রেজাল্ট কি হইতো? পি হইতো। পি হইতো। বুঝতে পারছেন সবাই? নট কিউ হইলেও রেজাল্ট পি হইতো। হ্যাঁ। ওকে, ডিসজাংটিভ সিলোজিজম। নেক্সট আমাদের যেটা আছে এটা হচ্ছে কনজাংশন। যেমন কি কেউ একজন বলল যে বৃষ্টি হচ্ছে বা ইট রেইনস। আরেকজন বলল স্কাই ইজ ক্লাউডি। তাহলে আমার কনক্লুশন কি হইতে পারে? ইট রেইনস অ্যান্ড দ্য স্কাই ইজ ক্লাউডি। ২ টাই ঘটতেছে। বোঝা গেছে? কনজাংশন হুম। মানেই হচ্ছে সে ২ টাকে কানেক্ট করবে। স্যার, আমরা যদি এই যে হুম। নিচের ইয়াটাতে তাকাই আরকি মানে এখানে তো হচ্ছে আপনার কি বলে এটাকে ভার্টিক্যালি লেখা হয়েছে নিচে তো হরিজন্টালি লিখছে। তো স্যার এখানে নিচেরটা তো মানে তেমন ডিফারেন্ট কিছু না স্যার। ও না। ইমপ্লাইজ দিয়ে জিনিসটা ক্লিয়ার করছে আরকি লেফট সাইড রাইট সাইড। এটা? এটা তো জি স্যার হচ্ছে এটা আপনার কথা। রুলস এর জন্য। টটোলজির যে এটা যে সেই ভ্যালিডেশন রুলস টা ফলো করে সেটা বুঝাইছে। আল্টিমেটলি এটা সমান, সমান কি হয়? এটা সমান, সমান দেখা যাবে এটা একটা টটোলজি হবে। যদি আমরা এটা চেক করি এটা টটোলজি হবে। হুম।
বুঝতে পারছি। কনজাংশন এবং আমাদের লাস্ট ওয়ান কি? রেজুলেশন। রেজুলেশন কেউ একজন বলতেছে যে রাকিব অথবা তাহমিদ এটাকে ভাঙছে। বুঝতেছি। রাকিব অথবা তাহমিদ এটা ভাঙছে। আরেকজন এসে বলল, "না স্যার রাকিব তো ভাঙেনি। এটা অন্য কেউ একজন লেটস সে ধরেন ও বলতেছে যে এটা হচ্ছে রাব্বানি।" হুম? স্যার এটা তো রাকিব না, এটা রাব্বানি ছিল। হ্যাঁ? তো এখন সে এইটাকে ডিনাই করছে। নতুন একজনকে এখানে নিয়ে আসছে। তাহলে যেহেতু ডিনাই করা হয়েছে তাহলে এই পি আর পি কাটা অপশন লিস্টে থাকতেছে কে? কিউ এবং আর। বোঝা গেছে? এটার নাম হচ্ছে রেজুলেশন। তাহলে আমরা কয়টা রুল দেখছি? ৮ টা রুল। প্রথমটার নাম ছিল হচ্ছে মডুস পনেন্স, দ্বিতীয়টার নাম হচ্ছে মডুস টলেন্স, ৩ নাম্বারটার নাম ছিল কি? সিম্পলিফিকেশন, ৪ নাম্বারটার নাম কি ছিল? এডিশন ছিল স্যার 3 সরি ৩ নাম্বার ছিল এডিশন, ৪ নাম্বারটা হচ্ছে সিম্পলিফিকেশন, ৫ নাম্বারটা ছিল হচ্ছে হাইপোথেটিক্যাল সিলোজিজম, ৬ নাম্বারটা হচ্ছে ডিসজাংটিভ সিলোজিজম, ডিসজাংটিভ সিলোজিজম, দেন হচ্ছে আমাদের কনজাংশন। কনজাংশন এবং ফাইনালি হচ্ছে রেজুলেশন। এই ৮ টা রুল। আমরা এই ৮ টা রুল ব্যবহার করে আমাদের প্রবলেম গুলোকে সলভ করার চেষ্টা করব। লেটস সে আমরা স্যার আমাদের স্যার হ্যাঁ, বলেন। রেজলিউশনে স্যার রেজলিউশনে আমরা এতক্ষণ পর্যন্ত আপনার হচ্ছে অর ইউজ করছি যে এ অথবা এ করতে পারে। তাহলে যখন সমাধান হয়ে যাচ্ছে ওইটাকে ওই মানে রেজলিউশন সন্দেহের মধ্যে দিয়ে দিলাম না আমি? কি সন্দেহের মধ্যে দিয়ে দিলাম বুঝি নাই কি মানে বলছেন? স্যার এতক্ষণ ছিল যে হচ্ছে পি করতে পারে অথবা কিউ করতে পারে। হুম। তারপরে যখন আমার আর এসে বলল যে হচ্ছে পি না। এরকম না? আর সে বলে নাই ব্যাপারটা তা না। এখানে হচ্ছে আরেকটা স্টেটমেন্টে কেউ এটা ভেরিফাই করছে যে পি না বাট প্রবাবল কেস হইতে পারে আর। ও আচ্ছা আচ্ছা স্যার। এই জিনিসগুলো কি বুঝতে অর্থ আছে? যেমন এই যে মডুস টলেন্স, মডুস পনেন্স, তারপর হচ্ছে সিলোজিজম। এগুলোর কি অর্থ আছে কিনা? জি স্যার, নাকি এমনি কোনো নাম দিছে? এখন অর্থ আসলে থাকতে পারে। ধরেন যেমন অক্সিজেনেরও তো অর্থ আছে, হ্যাঁ? অম্লজান। ও আমরা তো আচ্ছা। আসলে আর ব্যবহার করি না, তাই না? এগুলো আমরা মানে পারিভাষিক যে মিনিংটা সেটাই মাথায় রাখি। এক্সাক্ট এই কথাটার অর্থ কি? রেজুলেশন এর ডেফিনিটলি বাংলা অর্থ আছে। আমরা তো আসলে সমাধান। ওইভাবে অর্থগুলো দেখি না। এগুলোকে ম্যাথমেটিক্যাল টার্ম হিসাবেই দেখি। যেমন প্লাস, এড বলতেছি। এগুলো কি আমরা কখনো সেটার অর্থ নিয়ে চিন্তা করি এভাবে? আমরা জিনিসটা শুনলেই বুঝি যে এটা কি মিন করতেছে। তাই না? বুঝতে পারছি। না স্যার, মানে অর্থ জানলে অপারেশন গুলো মনে রাখতে ইজি হইতো। বাহ! অর্থটা আবার কনফিউশন ও করতে পারে। ওই যে বললাম যে পারিভাষিক শব্দগুলো একরকম হয়। ডাইরেক্ট অর্থগুলো আচ্ছা, আচ্ছা। দেখা বুঝতে যায় পারছি। ওইভাবে মেলানো যায় না আরকি। হতে পারে। আপনি দেখতে পারেন ডিকশনারিতে। আমি ওইভাবে চেক করিনি কখনো। আচ্ছা তো এখন আমাদের কাজ কি? আমরা তো অনেক কিছু দেখলাম। আমাদের এইগুলো টার্গেট হচ্ছে এই যে আমরা প্রবলেমটা শুরু করছিলাম, এই প্রবলেমটাকে আমরা সলভ করতে চাই এই রুলস গুলোকে দিয়ে। কেন? কারণ আমরা দেখছি যে কি হচ্ছে, এটা যদি আমি ট্রুথ টেবিল দিয়ে করতে যাই ভ্যালিড কিনা, তাহলে আমাকে কি করতে হয়? তাহলে আমাকে ৬৪ টা রো মেইনটেইন করতে হবে, ১১-১২ টা কলাম মেইনটেইন করতে হবে যেটা অলমোস্ট ইম্পসিবল টাস্ক। তো আমরা এই রুলস গুলো দিয়ে কাজ করতে চাই। এখন রুলস গুলো দিয়ে যদি কাজ করতে চাই তাহলে কিভাবে কাজটা করতে পারবো? ধরেন আমরা ১ম কাজ যেটা করতে পারি, এই যে কেসটা আছে আমাদের, এখানে সবই ঠিকঠাক আছে। এইখানে একটা জায়গাতে আমাদের একটা ডি মর্গান ল আছে, তাই না? ৫ নাম্বার যে কেসটা এটার উপরে ডি মর্গান বসানো আছে না? নম্বর প্লিজ। এই যে এটা। আমি যেখানে কার্সরটা মুভ করতেছি। আচ্ছা, এই আচ্ছা। যে এটা। এটার সামনে একটা নট বসানো আছে না? জি স্যার। তাহলে এইটা সমান আসলে আমি কি এরকম লিখতে পারি? যে এটা হচ্ছে বেসিক্যালি কি x implies not
I and and নট ইন not m এরকম লিখতে পারি? পসিবল স্যার। গুড। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। এখন আমাদের সামনে ৮ টা রুল আছে। আমরা কোনটা দিয়ে কাজ শুরু করতে পারি বলেন? আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমাদেরকে এইখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। ওই রুল গুলোকে আমরা ব্যবহার করে রুলে যেরকম নতুন, নতুন কনক্লুশন প্রতিটা রুলেই তো কিভাবে কনক্লুশন আসবে সেটা দেখাইছে। তাই না? জি কিভাবে স্যার। কনক্লুশন আসবে সেটা দেখাইছে। আমরা এই রুল গুলোকে ব্যবহার করে আমাদের এইখানে যেগুলো দেওয়া আছে প্রেমিসিস, এই প্রেমিসিস গুলোর মধ্যে থেকে কোনোভাবে এই নট এক্স জিনিসটাকে বের করতে পারি কিনা? আমরা এখন ডাইরেক্ট এটাকে ব্যবহার না করে প্রেমিসিস গুলোকে ব্যবহার করতে চাই। করে কি করব? বলবো যে আমরা কোনোভাবে নট এক্স কে পাই কি পাই না। প্রথম স্টেটমেন্টে আমরা যে দ্য সিম্পলিফিকেশন রুলটা মনে হয় ইউজ করতে পারি। সিম্পলিফিকেশন ফার্স্ট এখানে, তাই না? এখানে আমরা সিম্পলিফিকেশন ব্যবহার করতে পারি। তাহলে যদি আমরা সিম্পলিফিকেশন ব্যবহার করতে যাই, এই কেসটা তখন কেমন হবে? এটা কেমনটা হবে? দেখো। ধরেন আমাদের কাজের সুবিধার্থে আমরা এগুলোকে নাম্বার দিলাম। এটা ১ নাম্বার, এইটা ২ নাম্বার, এইটা ৩ নাম্বার, এটা হচ্ছে ৪ নাম্বার, তাহলে এটা হচ্ছে ৫ নাম্বার কেস। যাতে আমরা বুঝতে পারি যে কোন কেসটা নিয়ে আমরা কথা বলতেছি, হ্যাঁ? এবং আমাদের নতুন আরো ফাইন্ডিংস আসবে সেগুলোকেও আমরা এরকম নাম্বার দিয়ে রাখবো। তাহলে আপনি ১ম বলতেছেন ১ নাম্বার কেস নিয়ে কথা, তাই না? জি স্যার। বলতেছি কি from let's say 1 we পরীক্ষাতে আমরা স্যার can কিভাবে ইকুয়াল টু নাম্বার দিতে derive পারবো? স্যার? হ্যাঁ? হ্যাঁ, পরীক্ষায় পরীক্ষার্থীরা আপনারা এভাবে দিবেন, অবশ্যই দিবেন। এটা সিম্পলিফাই করার জন্য দিবেন, হ্যাঁ? তো আমরা এখান থেকে কি ডিরাইভ করতে পারি? ও কি বলতে চাচ্ছে? ও বলতে চাচ্ছে যে এখানে তো এ একটা এন্ড অপারেশন আছে। A and W আছে। আমাদের এরকম একটা সিম্পলিফিকেশন রুল ছিল, তাই না? যে P and Q যদি থাকে তাহলে আমরা P বলতে পারি। তাহলে যেহেতু এখানে and আছে তাহলে এইটাকে কি আমরা শুধু A implies P এরকম বলতে পারবো? জি স্যার, হ্যাঁ বলা পসিবল। করব। অথবা আমরা এটা বলতে পারবো W implies P পারবো? জি স্যার, এটাও পসিবল স্যার। এটাও পারবো। কোন রুল ব্যবহার করে এটা করতেছি? from 1 by using এইটা অবশ্যই বলতে হবে by using simplification rule এইটা মাস্ট। আপনাকে এই রুলের নামটা বলতে হবে যে আমি কি রুল ব্যবহার করতে চাচ্ছি। সিম্পলিফিকেশন রুল এটা ব্যবহার করে আমরা কি ডিরাইভ করলাম? এখান থেকে ২ টা পেলাম। A implies to P হ্যাঁ, অথবা W implies to P। ধরেন এটার একটা নাম্বার দেন। এটাকে আমরা এখন দিলাম ৬ নাম্বার। ঠিক আছে? তাহলে এটাকেও একটা নাম্বার দেই। এগুলো নতুন জিনিস। এগুলো কিন্তু আগে ছিল না। ৭ নাম্বার হইছে? নতুন কেস পাইছি আমরা? জি স্যার। ওকে। আর স্যার কিছু এগুলো জানেন? করার কারণ কি? আমি এরকম কারণ সিম্পলিফিকেশন হচ্ছে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে আমরা এই রুল গুলোকে ব্যবহার করে দেখতে চাই যে কোনভাবে আমরা নট এক্স কেসটাকে ফাইন্ড আউট করতে পারি কিনা এই প্রেমিসিস এর মধ্য থেকে। মানে স্যার হ্যাঁ? মানে নট এক্স ফাইন্ড করতে পারি কিনা? মানেটা কি? মানে হচ্ছে যেমন আমি এইখানে ১ নাম্বার থেকে এরকম একটা নতুন কেস বের করছি। এটা কি আছে এখানে? না স্যার সরাসরি নাই তো। তাহলে নতুন একটা কিছু আসছে? ইয়েস স্যার। আপনি এর ভিতরে কোথাও এই জায়গাতে কোথাও নট এক্স আছে? প্রেমিসিস এর মধ্যে আছে? না স্যার। কোনভাবে আপনি রুল গুলোকে ব্যবহার করে একটা নট এক্স তৈরি করতে পারবেন? টার্গেট হচ্ছে এটা। যেমন আমরা এখান থেকে নতুন একটা কেস তৈরি করলাম। এটা নতুন কেস। এগুলিকে আমরা কি বুঝাচ্ছি? নতুন ইনফরমেশন। কিভাবে আসছে? রুলস অফ ইনফারেন্স এপ্লাই করা মানে ইনফার করা মানে কি? ইনফার করা মানে INFER রুলস অফ ইনফারেন্সেস বলতেছি।
INFPR এই মানে কি? মানে সিদ্ধান্ত করা। নতুন কোনো সিদ্ধান্তে পৌঁছানো, নতুন সিদ্ধান্ত, তাই না? সিদ্ধান্ত এরকম বা আমরা ধারণায় নতুন কোনো উপনীত হওয়া। সিদ্ধান্ত নিতে পারবো কিনা? হ্যাঁ, বুঝতে পারছেন? জি স্যার। এটার জন্যই এটার নাম হচ্ছে রুলস অফ ইনফারেন্সেস। ওকে, এখন তো আমরা দেখব যে এখান থেকে এই নতুন এই ইনফারেন্স যদি আমরা ফাইন্ড আউট করি, কোনোভাবে কি আমরা এরকম একটা নট এক্স পাই কিনা? যদি এখান থেকে নট এক্স পাই তাহলেই তো আমি বলব যে না ঠিক আছে, এই ইনফরমেশন তো উপর থেকেই পাওয়া গেছে। এটা ভ্যালিড। এটা কোনো মন গড়া কিছু না। স্যার আমরা ৬ নাম্বার আর ৭ হুম, নাম্বার ২ টা ইকুয়েশন পাইছি। এখান থেকে আমরা ফার্দার কোনটাকে ইউজ করব? সেটা তো এখনো বলতে পারতেছি না। না, আমি তো ধরেন কাজ করি আমি জানি। কিন্তু আপনি যখন কাজ করেন আপনার যেরকম চিন্তা আসছে এই চিন্তাটা সবারই হবে যে এখন কি করব? স্যার এইটা আমি যেটা আমি করতেছি স্যার আমি হুম, এইরকম মানে প্রপোজিশনাল ইকুয়েশন থেকে আমি এইভাবে বের করব যে নাকি হচ্ছে আমি স্যার হচ্ছে এই রুলস গুলা ইউজ করে টটোলজি বের করব যে প্রত্যেকটা আমার যেই কন্ডিশন গুলো পাইছি ১ নম্বর ২ নম্বর এগুলো টটোলজি কি তারপরে যদি সব ট্রু হয় তাহলে হচ্ছে এটা সঠিক। না, টটোলজি তো আমরা রুলস যেহেতু এটা মাস্ট টটোলজি হবে। সেটা তো আমরা আগেই বলে নিছি। আমার তো এখন আর নতুন করে টটোলজি এটা প্রুফ রুলটা টটোলজি প্রুফ করার দরকার নাই। এটা তো আপনার জন্য অন্য লোকজন যারা এটা নিয়ে কাজ করছে তারা অলরেডি প্রুফ করে রেখেই গেছে যে এটা তুমি ব্যবহার করতে পারো। এটা আমি এভাবে প্রুফ করে দিছি। এটা এখন সর্বজন স্বীকৃত। কেউ এটারে চাইলে ডিসপ্রুভ করতে পারবে স্যার না। আমি তখন বললাম যে হচ্ছে এই ১ নম্বরটা এই রুলস এর আন্ডারে পড়ে। মানে হচ্ছে এটা হচ্ছে টটোলজি। এভাবে প্রত্যেকটা বললাম যে এই রুলস এর আন্ডারে, ওই রুলস এর আন্ডারে টটোলজি দেখায়ে তারপরে স্যার বলে দিলাম যে হচ্ছে এটা ভ্যালিড। আচ্ছা, আপনি আপনার মতো করে আমাকে একটু করে দেখান। আমি একটু ওদেরকে বুঝাই। আপনি যেটা বলতে চান সেটা আপনি করে দেখান। ওকে, ঠিক আছে। তো নেক্সট আমি যেটা করতে যাচ্ছি, এইরকম আর কোনো ইনফরমেশন কোনো জায়গা থেকে আমরা বের করতে পারি? এই কোয়েশ্চেন গুলা ঘাটাইলে বাকি ২ নাম্বার ৩ নাম্বার হ্যাঁ, একটু চিন্তা করেন। চিন্তা করলে আর কি পাওয়া ধরেন যাবে যেহেতু এন্ড এর কথা বলছি, হ্যাঁ? যেহেতু এন্ড এর কথা বলছি, তাহলে তো এইটাও হইতে পারে। এই যে এখানে তো একটা এন্ড আছে। তাহলে ঠিক একইভাবে আমরা তো এটাও বলতে পারি। উম ৫ নাম্বার ইকুয়েশন। 5 by using by using verification we get বা we derive যেটাই বলেন। হুম? আমরা কি পাবো এখানে? এখানে তো আমরা কি পাবো? X এখানে implies x implies to not i আরেকটা পাবো হচ্ছে x implies to not m। গুড। একটা I আরেকটা হচ্ছে X implies not M। তাহলে এখানে এদের সামনে একটা নট বসবে। এখানে একটা নট, এখানে একটা নট। ঠিক আছে? তাহলে তো এদেরকেও আমাদের নাম্বার দিতে হবে, তাই না? জি স্যার অবশ্যই। এটাকে বললাম হচ্ছে ৮ আর এটাকে বললাম ৯। নতুন ইনফরমেশন। ঠিক আছে? জি স্যার। তারপর এরপরে তো স্যার আর কোনোটা ক্ষেত্রে দেখতেছি না। ২ নাম্বার ৩ নাম্বার আর ৪ আর নাম্বার তো তো আমাদেরকে তো নোট করতে হবে, তাই না? কোনটা নোটে স্যার? যদি আমরা একটা জিনিস চিন্তা করি যে নোটে আমাদের যে কারণ এইখানে এক্স দেখতে পাচ্ছি। আমাদের
আইডিয়া এখন কাজ করতে পারে যে মডুস টলেন্স একটা কেস হ্যাঁ, ছিল। হ্যাঁ। মডুস টলেন্সে আমরা যখন এইটাকে ডিনাই করছি তখন হাইপোথিসিসটা নট হয়ে যাচ্ছিল। তাই না? তাহলে এই যে এইখানে এটা তো হাইপোথিসিস আকারে আছে। তার কোনোভাবে যদি আমি এইখানে এইটা তো নট আই আছে। এটারে আবার নট করতে পারি, তাহলে আমার এই এক্সটা নট হইতে পারে। এইরকম একটা যদি ২ টা জিনিস আমি আনতে পারি, তাহলে আমি এরকম একটা নতুন কেস ট্রাই করতে পারি। বাট আমি কোনো জায়গাতে তো এরকম নট আই দেখতে পাচ্ছি না। বাট এইটা খেয়াল করেন, এইটা তো আই এর সামনে নট আছে। তার সামনে যদি আবার নট বসাই তাহলে কি হবে? চলা যাবে এরকম আই কিছু। হয়ে যাবে আবার। আই হ্যাঁ, তখন আই হবে। তাহলে এইরকম একটা কেস যদি চিন্তা করেন যে এইটা কি? এই যে আই আছে আমাদের এখানে ২ নম্বরে, হ্যাঁ? একটা আই আছে, আবার এখানে একটা এম আছে। এটা তো দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এইখান থেকে কোনোভাবে কি আমি একটা আই আনতে পারি কিনা। আবার আরেকটা জিনিস খেয়াল করেন। এই যে এইখানে নট পি আছে, হ্যাঁ? ৪ নম্বরে নট পি আছে। এইখানে এ থেকে পি আসছে, ডাব্লিউ থেকে পি আসছে। এই পি টা আসলে কি? নট পি যদি চিন্তা করি, এই পি টাকে ডিনাই করলে নট পি, তাই না? হুম। তাহলে এইখান থেকে হ্যাঁ, এইখান থেকে কি আমি কোনোভাবে একটা নট এ বা নট ডাব্লিউ এরকম কিছু পাইতে পারি? নট ডাব্লিউ দিছে ৬ নম্বর ৭ নম্বর থেকে নট এ আর নট ডাব্লিউ দুটোটাই পাওয়া যাবে। আমি বলতেছি যে আমরা কি করব যে এপ্লাই, আমি এখন এপ্লাই করতে চাই। ওইখান থেকে লেটস সে আমি ৬ নাম্বারটাকে নিলাম আর এখান থেকে ৪ নাম্বারটাকে নিলাম। এপ্লাই কোনটা? মডুস টলেন্স বিটুইন কার মধ্যে? 6 অ্যান্ড 4, ৬ এবং ৪ এর মধ্যে যদি আমি মডুস টলেন্স এপ্লাই করি, তাহলে আমার কেসটা কি দাঁড়াচ্ছে? ৬ নাম্বারে কি আছে? A implies to P. A implies to P, তাই না? জি স্যার। ৪ নাম্বার ৪ আছে নাম্বারে হচ্ছে আছে আপনার হচ্ছে নট P, ঠিক আছে? রুলস অফ ইনফারেন্স কি বলছে? যে এই ২ টাকে যদি আমরা একসাথে করি তাহলে রেজাল্ট কি হবে? নট এ কি হবে? নট এ হবে স্যার। নট A হবে। এই যে এখানে মডুস টলেন্স আমি কিন্তু নাম বলেও দিছি ওইখানে। বলা আছে কি মডুস টলেন্স, আমরা টলেন্স ব্যবহার করতেছি। টলেন্স মানে আমরা যদি হাইপোথিসিসকে ডিনাই করি তাহলে অলরেডি কনক্লুশনটা ডিনাই হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে নট A, তাই না? জি স্যার। এইরকম কোনো ইনফরমেশন কি আমাদের এখানে আছে বা উপরে কোথাও আছে? এই যে নট A টা যে পাইলাম কোথাও আছে? শুধু নট এ। ২ নম্বরে তো আছে। কোন জায়গায় আছে? ২ নম্বরে ২ নম্বরে তো ওই স্টেটমেন্টটা কি? যদি সে সমর্থ না হয়, দ্যাট মিনস ইফ সুপারম্যান ইজ নট এবল দেন হি ইজ ইম্পোর্টেন্ট। কিন্তু কোন জায়গায় কি এরকম কোন সেন্টেন্স দেওয়া ছিল সুপারম্যান ইজ নট এবল টু প্রিভেন্ট দ্য ইভিল, এরকম কোথাও বলা আছে? না শুধু স্যার। এরকম একটা স্টেটমেন্ট নাই। তাহলে এইটাও তো আমার নতুন ফাইন্ডিং। এইটাকে আমি এখন ১০ নাম্বার ইকুয়েশন বলতে পারি। বুঝতে পারছি? স্যার বুঝতেছি। হ্যাঁ? দেন এখন আমি কি বলতে চাই? ধরেন আমার এখানে নট এ, যে আপনারা যেটা বললেন নট এ ইমপ্লাইজ আই আছে। নট এ, নট এ ইমপ্লাইজ আই, এবং আমি এখানে পাইছি একটা নট এ। এই দুইটার ভিতরে আমি যদি একটা রুল অ্যাপ্লাই করি, কোন রুল? মডুস পোনেন্স। এটা পনেন্স। হ্যাঁ, পোনেন্স যদি অ্যাপ্লাই করি তাহলে এটা আই হবে না? জি স্যার। তবে এখানে বলে দেবো যে ২ নাম্বার আর ১০ নাম্বারের মধ্যে হচ্ছে মোডুস পোনেন্স। গুড, আমাদেরকে অবশ্যই এটা বলে দিতে হবে। তাহলে কি অ্যাপ্লাই মডুস পোনেন্স কার মধ্যে? বিটুইন 10
and কত? সরি between 10 না, আমরা কিন্তু এই সিকোয়েন্সটা ফলো করব। between 2 প্রথমে 2 and 10 যাকে উপরে লিখছি তারটা আগে লিখলাম। তাহলে এখান থেকে নতুন একটা ইনফরমেশন পাইছি। এটা কি? 11 নাম্বার ইকুয়েশন। এটা হচ্ছে 11 নম্বর। ওকে। এখন এখানে একটা ট্রিকি পয়েন্ট আছে। আমি একটু জিনিসটা লিখি। ধরেন আমি বলছি যে x implies i, তাই না? সরি, এটা তো আমাদের এখানে কি যেন আছে, নট i। এটা স্যার নট i, এই 8 নাম্বার থেকে নিলাম, 8 নাম্বার থেকে নিলাম। তাহলে আমি যদি এখানে নট i কে ডিনাই করি, তাহলে আমার রেজাল্ট কি হবে? নট এক্স। নট x হবে? হবে না? নট এক্স হবে, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে মডুস কিন্তু টলেন্স এই থেকে আসছে। হ্যাঁ, কথা হচ্ছে যে এই জিনিসটা কি আমি কোথাও পাইছি? এই পুরোটা যদি আমি চিন্তা করি, এরকম কি আমার কাছে কোনো ইনফরমেশন আছে? না স্যার, কোনো information। যেমন আমি এখানে নট a ব্যবহার করতে পারছি। কেন? কারণ আমি এরকম একটা নতুন ইনফরমেশন পাইছিলাম। আচ্ছা, না সেটা স্যার নাই। ব্যবহার করতে পারছি। আমার স্টেটমেন্টের ভিতরে কোথাও, প্রিমিসিস এর ভিতরে কোথাও নট a ছিল না। এখন আমি এরকম কি কোথাও পাইছি? বা আমার স্টেটমেন্টের মধ্যে কোথাও আছে এটা? শুধু আই থাকলে কি হবে? শুধু আই। শুধু i তো আমার আছে। কিন্তু আমি তো শুধু আই। লিখতেছি এইভাবে। এক্স্যাক্টলি এটা পাই নাই, কিন্তু মানে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, মানে নট নট কাটা গেলে তো শুধু আই আসছে, সেই ক্ষেত্রে আর গুড! কি। হ্যাঁ এইটাই হচ্ছে বিষয়। আমি i কে তো এইভাবে লিখতে পারি। তাহলে যদি আমি এভাবে লিখি তাহলে এইটা অ্যাজিউম করতেছি x হচ্ছে p, এটা হচ্ছে q। তাহলে এইটা এই নট i টা হচ্ছে q এবং এটা নট q। তাহলে আমাদের রুলস অনুযায়ী এটা নট x আসার কথা। মডুস টলেন্স। টলেন্স থেকে আর কি। তাহলে এই নট x ই কিন্তু আমরা সার্চ করতেছি যে এই ইনফরমেশনের ভিতরে কি কোনোভাবে নট x টা ডিরাইভ হয় কোথাও। এই যে এখানে এটাই আমরা হয়েছে। সার্চ করতেছি না? তাহলে জি আমি স্যার। এখানে এটা বলতে পারি কি সেটা? অ্যাপ্লাই modus tollens between কার মধ্যে? 8 নাম্বার ছিল একটা। প্রথম হচ্ছে 8 and 11, ঠিক আছে? 8 and 11। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, যেহেতু মানে আমরা টোটাল এটা যে, পেয়ে গেছি, হ্যাঁ, মানে যেহেতু নিচে আমরা যে এই টোটাল জিনিসটা, এক্সপ্রেশনটা, সেটা হ্যাঁ, হচ্ছে 11 কে রিপ্রেজেন্ট করতেছে আর কি। হ্যাঁ, এটা 11 কে রিপ্রেজেন্ট করতেছে। যেহেতু আমরা এটাকে সার্চ করতেছিলাম এবং এটা আমরা পেয়ে গেছি, সো আমরা বলতে পারবো আর্গুমেন্ট ইজ ভ্যালিড। বুঝা গেছে? বুঝতে পারছি। যেটা বলছিলাম যে রুলস অফ ইনফারেন্স হচ্ছে মিডের টপিক গুলোর মধ্যে একটা অন্যতম ডিফিকাল্ট টপিক। তো এবং টেক্সট বইয়ে অনলাইনে যেখানে যত প্রবলেম আছে এক্সিস্ট করে আমার জানা মতে, তার মধ্যে এই সুপারম্যানের প্রবলেমটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট প্রবলেম, যেটা আমরা মাত্র সলভ করলাম। তাহলে যেখানে যত প্রবলেম এক্সিস্ট করে তার মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট প্রবলেমটা আপনারা সলভ করে ফেলছেন। এটা স্যার আশা প্রপোজিশন করি গুলো স্যার বুঝতেই এরকম টাফ ছিল। নট এক্স যে আমি আনতেই পারবো এর কোনো মানে দেখে বোঝার কোনো ওয়ে আছে? নাকি আমার প্রশ্নে আমি যা থাকবে আমি ওইটাতে ভ্যালিড প্রমাণ করতেই পারবো, এরকম কিছু দেয়া থাকবে? না, এটা যে যদি মনে করেন যে টিচাররা একটু ট্রিকি হয় তাহলে ভ্যালিড প্রশ্ন নাও দিতে পারে। আমাদের প্রশ্ন করতে দিলে আমি সবসময় ভ্যালিড প্রশ্ন দিব তা না। ১ বছর হয়তো
মানে এক সেমিস্টারে ভ্যালিড দিয়ে কোশ্চেন দিব, আরেক সেমিস্টারে নট ভ্যালিড দিয়ে কোশ্চেন দিব। তাহলে তো সো স্যার আমরা নট ক্যালকুলেশন ভ্যালিড করতে হলে স্যার করতে হচ্ছে নট ভ্যালিড হলে স্যার কত দূর পর্যন্ত দেখাতে হবে তখন? এখন নট হ্যাঁ ভ্যালিড স্যার। হইলে এটা বোঝাটা তো খুব টাফ হয়ে যাবে একদম, টু বি অনেস্ট। আপনি সহজে এটা বুঝতে পারবেন না। তো লজিক্যাল কনক্লুশন এরকম কিছু আসার পরে আপনি একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারবেন যে না এটা কোনোভাবেই বের হচ্ছে না, এরকম কনক্লুশন করা সম্ভব না। আর সাধারণত পরীক্ষায় যেটা করা হয় এমন দেওয়া হয় যেটা দেখে আপনি হয়তো করতে পারবেন আর কি, এটা কি বলবো, একটা ট্রুথ টেবিল কনসেপ্ট আপনার মাথায় আসবে যেটা থেকেও আপনি বুঝতে পারবেন যে না এটা হবে কি হবে না। তো ধরেন ৪টা-৫টার উপরে যদি আপনার প্রপোজিশন হয়ে যায় তাহলে আসলে কাজটা টাফ। তখন আপনাকে এটার পেছনে একটু সময় দিতে হবে। তো পরীক্ষার সময় আপনাদের এটার জন্য একটু টাইম আলাদাভাবে অ্যালোটেড রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এইটা আপনারা মাত্র আজকে ১ম করলেন। ১ম দিন করতে গিয়েই আসলে এইটা এইরকম কিভাবে শর্টকাট টেকনিক কিভাবে তৈরি হবে, দেখি বুঝবেন কি না, হচ্ছে কি হচ্ছে না, এটা আসলে এত তাড়াতাড়ি হবে না। আপনাদেরকে আরেকটু এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তারপরে গিয়ে আপনারা প্রশ্ন দেখলে বুঝতে পারবেন যে আচ্ছা এটা ভ্যালিড হবে কি ভ্যালিড হবে না। হুম। হুম, আর আমরা তো রুলস অফ ইন্টারফারেন্স গুলো ইউজ করছি যাতে আমাদের হচ্ছে ট্রুথ টেবিলটাকে না আঁকা লাগে, কারণ অনেকগুলো ভেরিয়েবল, হুম, এক্ষেত্রে ট্রুথ টেবিল হুম, অনেকগুলো কলাম আসবে, রো আসবে আর কি। হুম। যদি স্যার এখন আপনার ভেরিয়েবল কম থাকে তখন কি আমরা ট্রুথ টেবিল দিয়ে করতে পারবো? হ্যাঁ, সাধারণত প্রশ্ন এটা বলেই দেয় আহ, এই রুলস অফ ইনফারেন্স এর রুল গুলো ব্যবহার করে প্রুফ করার জন্য। টেস্টই হচ্ছে ও, ওইটা। আপনি যদি সেটা না করেন, অন্য কাজ করেন তাহলে তো আপনার নাম্বার দেওয়ার কথা না। বুঝতে পারছি স্যার। স্যার আমি ওই যে ১ম এ বলতেছিলাম কি ওই যে হুম, সাপোজ হচ্ছে ১ হুম, নম্বরে আমি বুঝতে পারতেছি যে হচ্ছে এখানে আমি সিম্পলিফিকেশন এর রুলসটা ইউজ করতে পারবো। হুম, হুম। এখন আমি যদি মানে এরকম লিখে দিই যে যেহেতু আমি ১ নম্বরে সিম্পলিফিকেশন এর রুলসটা ইউজ করতে পারবো, তার মানে আমার ১ নম্বর হচ্ছে টটোলজি। না, না, টটোলজি বলার কিছু এখানে নাই। আপনাকে তো এখানে কিছু টটোলজি বলতে বলেনি। আপনাকে বলতে বলছে যে যেই ইনফরমেশনটা সার্চ করতেছে সেইটা এখান থেকে ডিরাইভ হয় কিনা। যদি ডিরাইভ হয় তাহলে তারা টটোলজি হবে। তো আমি যে এখানে এই নট এক্স বের করছি, এটা আল্টিমেটলি যতগুলো কেস আমার আসছে সবগুলোকে একসাথে এন্ড করে যদি আমি এইটার সাথে এখন ইমপ্লিকেশন করি তাহলে তারা টটোলজি হবে। কিন্তু এটা টটোলজি কিনা সেটা তো আর আপনারা আলাদা করে বলতে বলতেছে না। স্যার যদি এখন মনে করেন যে এরকম ৩-৪ টা থাকলো আমি ৩-৪ টা বললাম টটোলজি দেখায় আমি ভ্যালিড বলে দিলাম। ওকে। হ্যাঁ, বলেন কিভাবে টটোলজি দেখাতে চাচ্ছেন? যে স্যার এই যে ১ নম্বরে আমি মানে সিম্পলিফিকেশন রুলসটা ইউজ করা যাচ্ছে তার মানে এটা টটোলজি। দেন হুম, ২ নম্বর মানে এরকম ৩-৪ টা থাকলে আমি টটোলজি দেখায় বলে দিলাম যে অতএব এক্স হচ্ছে আমি ভ্যালিড। আপনারে বলছি আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা আমাকে করে দেখান। আমি তো আপনার কথা বুঝতে পারতেছি না যে আপনি আসলে কি চাইতেছেন। এটা তো একটা hypothetical কথা বলতেছেন আপনি। আপনার জিনিসটা আপনি কাগজে কলমে আনেন, এনে আমাকে দেখান যে স্যার এইভাবে, এইভাবে আমি বলতেছি। আপনি এভাবে বলছেন, আমি ওইভাবে বলতেছি। তারপরে আমি এটাকে ভ্যালিডেট করতে পারবো। হচ্ছে কি হচ্ছে না। ওকে স্যার তাহলে আমি খাতায় হুম, করে তারপর ঠিক আছে। এখন আমরা দ্রুত লেকচার স্লাইডে এটার একটা সমাধান দেওয়া আছে এবং এটা আমাদের সমাধানের সাথে মেলে না। ডিফারেন্ট ওয়েতে। দ্যাট মিনস ডিফারেন্ট ওয়ে যদি বলি তার মানে কি আমরা ভ্যালিড বলছি তারা কি নট ভ্যালিড বলবে? ব্যাপারটা কি এমন তা? না, তারা হয়তো না, না, তারা হয়তো তাদেরটাও অন্যান্য ভ্যালিড। ইকুয়েশন কিন্তু তারা ডিফারেন্ট অ্যাপ্রোচ এ কাজটা করছে। সেটা কি? তারা এই যে আমরা প্রেমিসিস তৈরি করছিলাম, তারাও প্রেমিসিস তৈরি করছে, তাই না? আমাদের প্রেমিসিস ছিল ৫ টা, তাদের ৬ টা কেন? ওই যে স্যার ওই এক্স ইমপ্লাইজ তারা টু ওই আই আর এম। ডি মর্গানটা ভেঙে লিখছে স্যার। গুড। তারা হ্যাঁ ডি হ্যাঁ হ্যাঁ। মর্গানটা ভেঙে আগেই ৫ আর ৬ এটা বুঝতে পারছেন আপনারা সবাই। ইয়েস গুড। স্যার। তারপরে ওরা দেখেন এইটুকু এই কয়েক লাইনের ভিতরে তারা সলভ করছে। প্রত্যেকটা স্টেপ তারা শুধু বলে দিচ্ছে। চাইলে আপনারা এইভাবেও কাজটা করতে পারবেন। কেন এখানে দেখাচ্ছি। এটা কি? ১ নাম্বার স্টেপে বলা আছে কি? কন্ট্রাপজিটিভ অফ H2 এই যে এখানে H2 যেটা যেখানে আমরা
ইকুয়েশন দিয়ে মার্ক করছিলাম ওগুলোকে তারা এইচ বলছে। হ্যাঁ, তো 1 2 3 4 5 আমাদের 5টা ছিল, এখানে 6টা, প্রতিটাকে ওরা এইচ বুঝাইছে। দ্যাট মিনস এগুলোকে আসলে কোনো না কোনো ভাবে একটা ইকুয়েশন ফর্মে আনছে। কন্ট্রাপজিটিভ, কন্ট্রাপজিটিভ মানে কি? কন্ট্রাপজিটিভ যে কোনো একটা ইমপ্লিকেশনের কন্ট্রাপজিটিভ হয়, সেটার হচ্ছে হাইপোথিসিস এবং কনক্লুশনের সাইড চেঞ্জ হয় এবং দুইটার সামনেই নট বসে। তাহলে এই নট এটা রাইটে আসবে, আইটা লেফটে যাবে, দুজনের সামনেই নট বসবে। তাহলে আই এর সামনে নট পেলে তো সে নট আই থাকবে। বাট নট এর সামনে যদি আরো একটা নট বসে তাহলে ওটা এ হয়ে যাবে। সেইটাই এখানে আছে। এখন কথা হচ্ছে যে এইরকম কোন রুলস কি আমরা রুলস অফ ইনফারেন্স এ পাইছি? মনে তো হচ্ছে না। পাইনি। তাই না? মানে সরি এটার কথা বলতেছিলাম। এটা আমরা কিন্তু পাইনি পাইনি। রুলস অফ ইনফারেন্স এ। তাহলে এটা কোত্থেকে আসলো? এটা তো ওই প্রথম দিন দেখাইছিলেন। ইয়েস, প্রথম দিন আমরা যেটা দেখেছিলাম এইটা একটা লজিক্যাল ইকুইভ্যালেন্স। যেকোনো কি বলবো কন্ডিশনাল প্রপোজিশনের কন্ট্রাপজিটিভ কি হয় তার ইকুইভ্যালেন্ট হয়। এটা একটা লজিক্যাল ইকুইভ্যালেন্স। তার মানে লজিক্যাল ইকুইভ্যালেন্সও আপনি ইনফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছেন? আলটিমেটলি লজিক্যাল ইকুইভ্যালেন্স এর যে ল গুলো ছিল ওগুলো তো সব জায়গায় ইউজ করা ওগুলো পসিবল। হ্যাঁ, ওগুলো সব জায়গাতেই ব্যবহার করা যাবে। তাহলে ১ নম্বরে ওরা বলছে যে আমরা এরকম একটা কন্ট্রাপজিটিভ ব্যবহার করে কন্ট্রাপজিটিভটা H2 এর উপরে ব্যবহার করলে আমরা নতুন এরকম একটা কেস পাবো। এখন তারপরে যেটা বলছে তারা H5 এবং স্টেপ 1, H5 স্টেপ 1 বলতে তারা এই ১ নম্বরে যেটা আছে এটাকে স্টেপ 1 বলছে। আর H5 কোনটাকে বলছে? H5 হচ্ছে এইটা। এই যে x implies not i, এইটা not i implies a। দেখেন ফার্স্টে কোনটা বলা আছে H5, তাহলে প্রথমে আপনি এটাকে কনসিডার করবেন। দেন আপনাকে বলা আছে স্টেপ 1, তার মানে এটাকে কনসিডার করবেন। তো ওইটার শেষে নট আই আছে এবং এটার চলে শুরুতে যাবে। নট আই আছে। নট আই কাটা যাচ্ছে। তাহলে আমি নতুন একটা কেস পাচ্ছি x implies a। ইজি? ওকে। ঠিক এটা এরপরে হচ্ছে তারা এই কি যে বলছে? কন্ট্রাপজিটিভ অফ H3, এইটার কন্ট্রাপজিটিভ করছে। যেরকম আমরা ১ নাম্বারটাতে করছিলাম। কন্ট্রাপজিটিভ করে এরকম পাওয়া গেছে। দেন তারা H6 এবং স্টেপ 3 এর মধ্যে হাইপোথেটিক্যাল সিলোজিজম করে যেরকম আমরা ২ নাম্বার পাইছি এরকম ঠিক তারা ৪ নাম্বারটা বের করছে। দেন ওরা কি বলতেছে? স্টেপ 2 এন্ড স্টেপ 4 এর ভিতরে কনজাংশন করো। এখানেও x আছে, এখানেও x আছে। যদি x implies a হয় এবং x implies w হয় তাহলে দুইটার ভিতরে কনজাংশন করলে লেফট সাইডে x and x, রাইট সাইডে a and w। x and x মানে তো x। তাহলে এটাকে আমরা এরকম বলতে পারি x implies a and w। ঠিক আছে, সমস্যা নেই। মাত্র হয়ে যাবে একদম। ঠিক হবে আছে। বুঝতে পারছেন? জি স্যার। স্যার ২ নাম্বারটা আরেকবার একটু বুঝায় দিবেন? আমি না ঠিক বুঝতে পারতেছি না। এটা এটা জি। কেসটা ছিল কি? কেসটা আমাদেরকে বলছে H5, H5 মানে কি? x implies not i, x implies not i। দেন স্টেপ 2, স্টেপ 2 তে কি আছে? সরি স্টেপ 1, not i implies a, not i, not i implies a। হাইপোথেটিক্যাল সিলোজিজমে আমরা কি বলছি? এরা কাটা যাবে। তাহলে থাকবে কি? এই যে বলছিলাম যে যদি তুমি আসো তাহলে ৩২ নম্বরে যাবো, ৩২ নম্বরে গেলে ফুচকা খাবো। তো ৩২ নাম্বার কাটা, রেজাল্ট হচ্ছে যদি তুমি আসো তাহলে ফুচকা খাবো। বুঝতে পারছেন এবার? জি স্যার। ওকে। নেক্সট কি করতেছে? নেক্সট হচ্ছে কি? নেক্সট এটা বলতেছে স্টেপ 5 এবং H1। স্টেপ 5, স্টেপ 5 কোনটা? এইটা। এবং H1 কোনটা? এইটা। হ্যাঁ? একটু খেয়াল করেন। এই যে H1, A and W implies P, এখানেও A and W আছে। এইজন্য কিন্তু ওরা বলতেছে স্টেপ 5 এটাকে আমরা আগে লিখতেছি। দ্যাট মিনস x implies
এ এন ডাব্লিউ কি হচ্ছে x implies এ এন ডাব্লিউ, এটা 5 নাম্বার। আর 1 নাম্বারে কি আছে? 1 নাম্বারে আছে এ এন ডাব্লিউ, এ এন ডাব্লিউ implies p। হাইপোথেটিক্যাল সিলোজিজম করলে দুইটা কাটা থাকবে কি? x implies p থাকবে না? ইয়েস স্যার। সেটা এখানে x implies p। এখন ওরা বলতেছে যে স্টেপ 6 এবং H4 উইথ মডুস টলারেন্স, H4 কি নট p, স্টেপ 6 x implies p, এই যে x implies p এটার সাথে যদি আমরা নট p করি তাহলে আলটিমেটলি কি হবে? এটাকে ডিনাই করতেছি, নট x। এটাই আমরা সার্চ করতেছিলাম, বুঝা গেছে? মডুস টলারেন্স। জি স্যার, বুঝতে মডুস পারছি। টলারেন্স। স্যার এইটাই তো বেশি সোজা আমার। আপনার কাছে যেটা সোজা লাগে সেটা করেন, সবার মাথায় একরকম চিন্তা আসবে না। পরীক্ষার হলে কেউ মানে যারা সলভ করতে বসছেন এটা যোগ বিয়োগের প্রবলেম না যে সবাই একই রকম উত্তর লিখবেন। যদি সবাই একই রকম উত্তর লেখেন তাহলে আমি বুঝতেই পারবো যে দেখা দেখি করে লিখছেন। স্যার এই ম্যাথ গুলো দেখে তো মনে হচ্ছে দেখাদেখি করারও টাইম পাবো না। ওকে, বি কেয়ারফুল। বেঞ্চমার্কটা আসবে তাই না? বেঞ্চমার্ক। ওকে, আমি আজকে একটু শেষ করতে চাই কারণ 11টা থেকে আমি আরেকটা ক্লাস নিব। এই 5 মিনিটের ভিতরে আমাকে আবার একটু ব্রেকফাস্ট করতে হবে। যদি আপনারা জি স্যার, আমরাও স্যার খাওয়া দাওয়া করি নাই সকালে স্যার। ঠিক আছে, ওকে। জি স্যার। স্যার অনেকেই খাওয়া-দাওয়া করে নিয়েছে, ইনবক্সে বলতেছে। অ্যাটেন্ডেন্স স্যার অ্যাটেন্ড। আমিরকে আর প্রশ্ন করতে দিয়েন না স্যার, তাহলে আর খাইতে পারবো না। জি স্যার। অ্যাটেন্ডেন্স দিয়ে দিব না সবাই, এটা চিন্তা করি না। কন্টেন্টটা বোঝার চেষ্টা করেন, অনেক ডিফিকাল্ট টপিক, অনেক ডিফিকাল্ট টপিক। কন্টেন্টটা বোঝার চেষ্টা করেন, বাসায় একটু প্র্যাকটিস করেন। অ্যাটেন্ডেন্স আমি সবাইকে দিয়ে দিচ্ছি। অ্যাটেন্ডেন্স নিয়ে আশা করি হোপফুলি কারোরই সমস্যা হবে না। ওকে। ক্লাস এই যে ফিজিক্যাল ক্লাস শুরু হচ্ছে, ফিজিক্যাল ক্লাসে অ্যাটেন্ড করেন এরপরে। এই প্রথম ক্লাসেই আমাদের কুইজ হওয়ার কথা। স্যার আমরা তো টিকিট স্যার পিছাই দেন স্যার, আমাদের স্যার আসতে একটু স্যার লেট হয়ে যাবে। স্যার আমরা স্যার তারপরে আজকে স্যার বাসই পাইনি স্যার। কালকে তো আসার আচ্ছা পর ঠিক আছে, রাতে কুইজ পিছায়ে আছে দিব, পিছায়ে যে দিব, পিছায়ে দিয়ে দিবটা কবে? স্যার 23 আমরা তারিখ স্যার থেকে বৃহস্পতিবার। বৃহস্পতিবারে দেন স্যার, সমস্যা নেই। বৃহস্পতিবারে, দ্যাট মিনস আগামী 19 তারিখে সেকশন 2 সেকশনেরই ওই দিন ক্লাস আছে। নেই স্যার, ক্লাস নাই, তবে দিতে পারেন স্যার, আমার বুদ্ধি আছে স্যার স্যার। সি সেকশনের ক্লাস নেই। ঠিক আছে স্যার। সি সেকশনের ক্লাস নাই। সি সেকশনের ছাত্র যারা আছেন তারা আমারে কনফার্ম করবেন যে 19 তারিখে স্যার আমরা যদি স্যার ফেলি 2 সেকশনের, ধরেন 15টা এ সেকশনে সম্ভবত আমার সাথে ক্লাস আছে। এ সেকশনের কুইজ স্যার নিলাম আধা ঘন্টা, তারপরে হচ্ছে সি সেকশনের কুইজ নিলাম আধা ঘন্টা। স্যার কুইজ তো নেওয়ার কথা 2টা, সেটা তো স্যার নেওয়ার কথা, কিন্তু কিন্তু স্যার একটা টাইমটা অনলাইনে নিয়ে শর্ট। নিন। স্যার একটা অনলাইনে নিয়ে নেন স্যার, এলগো স্যার। না স্যার অসুবিধা নেই। মিটের আমি পরে তো দুটো দিই। বলছিলাম, আমি তো 4টা কুইজ নিব বলছিলাম, তাহলে এখন আর 4টা কুইজ মনে হয় না নিতে পারবো, তাহলে 3টাই নিব আর কি। আচ্ছা, অসুবিধা নেই। এখন তাহলে 19 তারিখে এই 2 সেকশনই আপনারা আমাকে এটা কনফার্ম করবেন। 19 তারিখে আপনাকে স্যার 19 তারিখে স্যার হচ্ছে 11:30 থেকে 1টা পর্যন্ত 201 নম্বর রুম বুক দিছি স্যার, 68C। 68 সি। জি স্যার। আমাদের 19 তারিখে ওর সাথে ক্লাস আছেই স্যার। হ্যাঁ, ক্লাস বুক দেওয়ার দরকার নেই। আমি তো বলতেছি যে ওইদিন আমি কুইজ দিব 2 সেকশনেরই। প্রথম হচ্ছে এ সেকশনের ক্লাস কয়টা থেকে? স্যার এই সেশনের ক্লাস হচ্ছে 1টা থেকে 2:30টা। গুড। তাহলে ওই 1টা থেকে 2:30টা ধরেন প্রথম আধা ঘন্টা ওরা দিল, আর আপনারা হচ্ছে 2:45 থেকে পরের আধা ঘন্টা দিলেন। দরকার নেই তো আলাদা করে রুম বুক দেওয়ার। স্যার হ্যাঁ, তাও করতে পারেন স্যার।
স্যার তাহলে আপনি স্যার বলছিলেন আপনারও ফার্স্ট কুইজ খারাপ হয় এজন্য ফার্স্ট কুইজ আরেকবার নেবেন এরকম কিছু। ফার্স্ট কুইজ আরেকবার নিব বলছিল তো তাই বলিনি। আমি বলছিলাম আমি ৪ টা কুইজ নিব। ৪ টা থেকে ৩ টা কাউন্ট করব। এখন ৪ টা কুইজ নেওয়ার তো চান্সই পাচ্ছি না। ফার্স্ট কুইজ আরেকবার নিব মানে কি? এক কুইজ ২ বার কেন নিব? ফার্স্ট কুইজ একটা খারাপ কুইজ হয় নেওয়ার এজন্য ফাইন আরকি। হবে না। হ্যাঁ, ফার্স্ট কুইজ খারাপ হয়। এখন আপনারা যেই টপিক গুলোতে কমফোর্ট ফিল করেন এইরকম ২ টা ৩ টা টপিক আমাকে বের করে দেন। যে স্যার এই টপিক গুলো আমরা ভালো বুঝি। ধরেন সাধারণত ১, ২, ৩ এটার উপরে আমি ফার্স্ট কুইজ নেই। আজকে তো আমরা ৪ নাম্বার টপিকও শেষ করে ফেললাম। তো এটা ইনক্লুড না করি। আগের যেই ৩ টা ছিল সেই ৩ টা থাকুক। জি স্যার, রুলস অফ আগের ৩ ও ইন্টারফারেন্স টাফ। একটু টাফ। হ্যাঁ, হ্যাঁ ৩ টা। স্যার একটা কুইজ দিয়ে দিলে হয় না স্যার। হ্যাঁ? আগের ২ টা দিয়ে দিলে স্যার ভালো হইতো না স্যার, ১ম ২ টা। ২ টা না, তাহলে ২ আর ৩ এর উপরে রাখেন। স্যার ১, ১ ২ নাম্বার পরে তো স্যার ১, ২, ৩ ই থাক স্যার। আচ্ছা তাহলে স্যার ১, ২, ৩ ই থাকুক স্যার। আল্টিমেটলি ১ নাম্বার সব বেসিক, ওটা পড়া লাগবেই আমি। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। তাহলে শেষ করলাম। আমার পরের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে স্যার তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।